2026 কি ওয়েট করছে? 2026 কি আমাদের জন্য একটা বড় ক্ষেত্র দেবে? একটা স্বস্তির নিঃশ্বাস দেবে? নাকি না আরো বিধ্বংসী হতে চলেছে? সে প্রশ্নগুলো থাকবে, অ্যাকচুয়ালি থাকবে, কারণ আমি মনে হয় যে খুব ভালো খবর শোনাবো তা কিন্তু নয়। বৃহস্পতি যতক্ষণ অপচয়ে বসে রয়েছে শনির মতো, তার মানে বৃহস্পতি আর শনি দুজনেই অপচয়ে বসে আমাদের জীবনে মে মাস পর্যন্ত নাশকতা ঘটাবে। আর কেতু পঞ্চমে বসে থাকছে, সেটা কোথায়? সেটা হচ্ছে রবির ঘর, তার মানে মেন্টাল ডিপ্রেশনের বছর 2026। আমরা দেখব মে মাস যেই চলে যাচ্ছে, বৃহস্পতি আস্তে আস্তে কর্কট রাশিতে আসবে। মে থেকে বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করবে, 5ই জুন পর্যন্ত সে তার ডিগ্রি পাবে। শনি দ্বাদশে বসে সেই ট্রিটমেন্ট কিন্তু আমাদের সবার উপর দেবে। অনেকে ভাববেন যে আমাদের সাড়ে সাথী চলছে, আমাদের অমুক তমুক চলছে, কিন্তু না, তা নয়। তার কারণ কর্মাধিপতি সে তোমাকে দেখবে যে তোমার মধ্যে কর্মক্ষমতা কী আছে। তারা 2026-এ হারিয়ে যাবে। আর যারা যারা মেন্টাল স্টেবিলিটি বাড়াতে পারবে, সিস্টেমেটিক ওয়েতে পথ চলবে, তারা লাস্ট বেঞ্চে বসে থাকলেও প্রথম বেঞ্চে আসার অধিকার অর্জন করবে। নমস্কার, মাইথোলজি বাই রেনেসার পডকাস্টের আরও একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আর আজ আমরা কি আলোচনা করব? আজ কিন্তু আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা জানার জন্য প্রত্যেকে আগ্রহী। আর এমন একজন মানুষকে আজকে আমরা এনেছি এখানে, তার কাছ থেকে জানতে তো আরও আগ্রহী হবেন আপনারা। 2026 একেবারে দোরগোড়ায়, আর তো মাত্র একটা সপ্তাহ, তারপরেই নতুন একটা বছর। কিন্তু নতুন বছর আমাদের কেমন যাবে? 2025 মোটের ওপর কিন্তু মোটেই আমাদের ভালো যায়নি, কিন্তু 2026 কেমন যাবে আর কোন কোন রাশির কেমন যাবে? যারা বড়লোক হতে চান, যারা বাড়তি কিছু ইনকাম চান, যারা বিদেশে যেতে চান, শরীর স্বাস্থ্য কেমন থাকবে, সব কিছু মিলিয়েই না একটা কোথাও আমাদের মনে একটা ধন্ধ থাকে, প্রশ্ন থাকে। আর এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য আমরা এদিক ওদিক সেদিক যাই, কিন্তু সঠিক উত্তরটা কার কাছ থেকে পাবো সেটা দেওয়ার জন্যই এই প্ল্যাটফর্মে আজকে এসেছেন বিশিষ্ট অ্যাস্ট্রোলজার এবং শাস্ত্র বিশেষজ্ঞ আমি বলতে পারি, কারণ ইতিমধ্যেই তিনি এই বিষয়ে যথেষ্ট অনেকগুলো পডকাস্ট করেছেন এবং আমাদের চ্যানেলের শুরুটাই যার হাত দিয়ে হয়েছিল। সম্রাট চক্রবর্তীকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। একদম নমস্কার তোমাকেও, তোমার দর্শকদেরও অনেক অনেক ধন্যবাদ। আমাদের জার্নিটা শুরু হয়েছিল, আর সবার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে তোমার গলার অবস্থা খুব একটা ভালো নয়, তো মানুষকে একটু কষ্ট করে শুনতে হবে। তুমি আমাকে একটা গুরু দায়িত্ব দিয়ে দিলে, স্বাস্থ্য, অর্থ, মানুষের বিদেশ যাত্রা, তো অনেক কিছু আলোচনা তুমি শুনতে চাইছো, দর্শকরাও শুনতে চাইবেন নিশ্চয়ই। 2025 যদি সবাইকে জিজ্ঞেস করা হয়, একটা আতঙ্কের বছর সবার কাছেই। নানা রকমের ঘটনাবলী আমরা এই 2025-এ আমরা দেখলাম। আমি অন্যান্য চ্যানেলে, বিভিন্ন চ্যানেলে যা পডকাস্ট করেছিলাম, বা আমার যা চ্যানেল যেখানে আছে সেখানে আমি যা রাশিফল সম্পর্কে যা বলে রেখেছিলাম, মোর অর লেস যদি দেখা যায় সেগুলোই ঘটল। এবং আমি রিসেন্ট আমার চ্যানেলে একটা কথা বলে রেখেছিলাম যে 17ই নভেম্বরের পর থেকে কিছু সমস্যা আমরা দেখতে পাবো, এবং সেই সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি। SIR স্টার্ট হয়েছে, মানুষের প্রচণ্ড সমস্যার মধ্যে পড়ে গেছে। এবং শুধু তাই না, যে অক্টোবরের পর থেকে আস্তে আস্তে আমরা দেখলাম GST, যেটার মধ্যে একটা সরলীকরণ আসলো। তার মানে 2025 একটা ঘটনাবহুল, এবং সেখানে 2025-এ আমরা মৃত্যু দেখেছি, 2025-এ আমরা অর্থ ক্ষতি দেখেছি, 2025-এ আমরা অরাজকতা দেখেছি, 2025-এ আমরা বিমান দুর্ঘটনা দেখেছি। তাহলে 2026 কি ওয়েট করছে? 2026 কি আমাদের জন্য একটা বড় ক্ষেত্র দেবে? একটা স্বস্তির নিঃশ্বাস দেবে? নাকি না আরও বিধ্বংসী হতে চলেছে? সে প্রশ্ন নিয়ে, কিন্তু সে প্রশ্নগুলো থাকবে, অ্যাকচুয়ালি থাকবে, কারণ আমি মনে হয় যে খুব ভালো খবর শোনাবো তা কিন্তু নয়। প্রথমে আমি বলে রাখি, কারণ শুরু থেকেই আমার শুরু করতে হবে যে প্রথমে খুব ভালো খবর আমি কিন্তু শোনাবো না। কেন শোনাবো না? তার কারণ আমরা যখন 2026-এর রাশিফল আলোচনা করতে বসেছি, তার মানে মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির লোকেরা প্রত্যেকেই এই রাশিফলের আলোচনা শুনবেন। যাদের যাদের ব্যক্তিগত রাশি মেষ, বা যার যার যেটা ব্যক্তিগত রাশি, তারা মুখিয়ে থাকবে আমার রাশির কী হবে, আমার রাশির কী হবে। কিন্তু রেনেসা, একটা জিনিস যদি তুমি দেখো, সবার আগে যেটা দেখতে হবে, আমরা যদি রাশিফল আলোচনা করি, আমরা কাকে নিয়ে আলোচনা করবো? আমরা রাশি এবং তার সাথে গ্রহ, তার সাথে সব থেকে বেশি অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকে, যেগুলো কেউ আলোচনা করে না, তা হলো নক্ষত্র। কেউ আলোচনা করে না। আমরা ভাবি মেষ রাশি মানে মেষ রাশির একটা অ্যাভারেজ শুনে ফেললাম, মেষ রাশির এইটা হবে। বাট কিন্তু
মেষ রাশিতে 3টে নক্ষত্র থাকবে, অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্র। অশ্বিনী কেতুর নক্ষত্র, ভরণী শুক্রের নক্ষত্র, কৃত্তিকা রবির নক্ষত্র। তার মানে নাক্ষত্রিক বিচার যদি আমরা করি তাহলে কিন্তু রাশিগতভাবে এই 3 নক্ষত্রের আবার 3টে রাশিফল বার করতে হয় হিসাব করলে। পরের বছর আমরা দেখবো খুনি সেগুলো নিয়ে, কিন্তু সেটা নিশ্চয়ই তোমাদের ভিউয়ার্স যারা দেখবেন তারা যদি মনোগ্রাহী হন বা তারা যদি মনে করেন যে আরও রিসার্চমূলক কোনো আমরা পডকাস্ট দেখতে চাই তাহলে আমরা সেটা পরের বছর নিশ্চয়ই আমরা আলোচনা করব। এখন যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে গ্রহগত বিচার। তাহলে গ্রহ কোথায় বসে রয়েছে সবার আগে দেখে নিই আমরা ব্যাপার। আমরা দেখব যে কালপুরুষের একদম যখন আমরা বছরটা 2026 যখন আমরা শুরু করব বছরটা, কালপুরুষের যে নাকি ভাগ্যপতি বৃহস্পতি, যে নাকি দ্বাদশপতি বৃহস্পতি, সে মিথুন রাশিতে থাকবে। তারপর আমরা দেখব মে মাস যেই চলে যাচ্ছে বৃহস্পতি আস্তে আস্তে কর্কট রাশিতে আসবে। কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চস্থ হবে। তার মানে কালপুরুষের ভাগ্যপতি চতুর্থে এসে সে যখন উচ্চস্থ হবে তার মানে আমাদের জন্য কিছু ভালো বার্তা বহন করে আনবে, ডেফিনেট আনবে। কিন্তু তার আগে বৃহস্পতি কে? অগ্নিকারক একটা প্ল্যানেট যার মধ্যে আগুন রয়েছে। সে কোথায় থাকবে? সে থাকবে মিথুনে। মিথুন কে? মিথুন হচ্ছে বায়ুতত্ত্ব। আগুন যখন বায়ুতত্ত্বে থাকবে ততক্ষণ পর্যন্ত সে তার আগুনের যে প্রভাব সেই প্রভাব কিন্তু মনুষ্য জীবনের উপর ফেলবে বা আমাদের প্রকৃতির উপর ফেলতে আরম্ভ করবো। আর যেহেতু আমরা প্রকৃতিতে বাস করি তো আমরা সেগুলো ভোগ করতে আরম্ভ করব। তার মানে আমি যদি দেখে নিই যে মে মাসের 5 তারিখ এবং মে মাসের 5 তারিখ থেকে জুনের 5-এর মধ্যে কর্কট রাশিতে বৃহস্পতির পুরোপুরি ট্রানজিট ঘটে যাবে। তার কারণ আমাদের জ্যোতিষশাস্ত্রে একটা ট্রু ট্রানজিট বলে কথা হয়। আমরা অনেক সময় দেখি যে পঞ্জিকা দেখাচ্ছে বৃহস্পতি অমুক তারিখে ট্রানজিট করবে বা রাহু অমুক তারিখে ট্রানজিট করবে উক্ত রাশিতে, কিন্তু দেখা গেল রাহু তখন থেকে সেই ফল দিচ্ছে না। তার কারণ কি? আমাদের একটা ট্রু ট্রানজিট হয়, মানে যতক্ষণ না রাহু তার ডিগ্রি পাচ্ছে, বৃহস্পতি তার ডিগ্রি পাচ্ছে, ততক্ষণ তার প্রভাব সে সেই রাশি থেকে দিতে আরম্ভ করে না। তার মানে 5ই মে থেকে বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করবে, 5ই জুন পর্যন্ত সে তার ডিগ্রি পাবে। এবার 5ই জুন থেকে সে তার শুভত্ব দিতে আরম্ভ করবে আমাদের জীবনের উপর। জুন থেকে আমাদের জীবনের উপর একটা শুভত্ব আমরা একটা দেখতে পারবো। কিন্তু এখানে বাদ সাধবে কে? এখানে বাদ সাধবে হচ্ছে আমাদের কালচক্র যদি দেখি বা কালপুরুষ দেখি, তো কালপুরুষের দশম আর কালপুরুষের একাদশ কে? সে হলেন শনি। কোথায় থাকবে? মীন রাশিতে বসে থাকবে। এবার মীন রাশিতে যখন সে বসে থাকবে তার মানে আমরা ভাববো যে শনি কি তার মানে আমাদেরকে মারবে? হ্যাঁ, মারতে পারে। কেন মারতে পারে? তার কারণ কি? শনি কোথায় বসে রয়েছে? শনি সমুদ্রের জলে বসে রয়েছে। কারণ আমরা 3টে জল পাই, একটা হচ্ছে কর্কটের জল, একটা বৃশ্চিকের জল, আর একটা হচ্ছে মীনের জল। কর্কট আর বৃশ্চিককে যদি এরা ছোট ছোট জল, কিন্তু যদি আমরা বড় জলকে দেখি তারপর সেখানে মীন রাশির একটা সিম্বল কি? 2টো মাছ, একটা বিশাল বড় আকারের মাছ আর একটা ছোট আকারের মাছ। তা বড় আকারের মাছ যদি আমি বলি তার মানে তিমি মাছ, শার্ক, এরা বড় আকারের মাছ যারা কখনো পুকুরে বা নদীতে বা ছোট ছোট সমুদ্রে থাকতে পারে না, বড় সমুদ্রে থাকবে। তার মানে শনি সেই সমুদ্রে বসে রয়েছে। আর সমুদ্র মানে গভীরতা। আমরা দেখলাম একটা সাবমেরিন জলের তলায় গেল, সেটা চুরমার হয়ে গেল। তার মানে সমুদ্রের যে গভীরতা তা মাপার ক্ষমতা আমাদের কারণ নেই। তার মানে শনি যে নাকি কালপুরুষের দশম মানে কর্মাধিপতি, যে নাকি কালপুরুষের একাদশ, কর্মের দ্বারা আমি যে অর্থ উপার্জন করব তার যে অধিপতি গ্রহ, সে দ্বাদশে বসে থাকবে। আর দ্বাদশ মানে আমরা সাধারণতভাবে ভেবে থাকি দ্বাদশ মানে ব্যয়, দ্বাদশ মানে অপচয়। নিশ্চয়ই অপচয়। কেন? তার কারণ তোমার মধ্যে জ্ঞান যদি না থাকে তাহলে তুমি তোমার জীবনের যা সম্পদ তুমি অর্জন করেছিলে তা আস্তে আস্তে ড্রেন আউট হয়ে যাবে। কেন? তুমি জানো না হাউ টু ইউটিলাইজ ইট, তুমি জানো না এটাকে আমাকে ব্যবহার কিভাবে করতে হবে। তো শনি দ্বাদশে বসে সেই ট্রিটমেন্ট কিন্তু আমাদের সবার উপর দেবে। যার মধ্যে জ্ঞান থাকবে সে আস্তে আস্তে এক সিঁড়ি করতে করতে উপরের দিকে উঠবে। যার মধ্যে জ্ঞান থাকবে না, যার মধ্যে কর্মক্ষমতা কমবে, শনি তাকে আস্তে আস্তে নিচের দিকে নামাবে। আমরা হয়তো অনেক সময় ভাববো যে অনেকে ভাববেন যে আমাদের সাড়ে সাথী চলছে, আমাদের অমুক তমুক চলছে, কিন্তু না, তা নয়। তার কারণ কর্মাধিপতি সে তোমাকে দেখবে যে তোমার মধ্যে কর্মক্ষমতা কি আছে, তোমার মধ্যে ক্যাপাবিলিটি কি আছে, তুমি কি জ্ঞান অর্জন করতে আগ্রহী, তুমি কি জ্ঞান অর্জন করছো, তা কি তুমি তোমার কর্মে ইমপ্লিমেন্ট করছো। যদি এটা হয় তাহলে আমি তোমাকে দুহাত ভরে দেবো, আর যদি সেটা না হয় তাহলে আমি তোমার থেকে আস্তে আস্তে সব কেড়ে নিতে আরম্ভ করবো। শনি দ্বাদশে বসে রইল। এবার এই দ্বাদশকে আমরা কি বলি? দ্বাদশকে যেমন ব্যয় বলি, অপচয় বলি, দ্বাদশকে আরেকটা কথাও বলি, সেটা হচ্ছে মোক্ষ। তার মানে দ্বাদশ থেকে আমরা কি পাচ্ছি? মোক্ষ। তার মানে আমরা এখান থেকে হয় পতন হবে, আর নয় মোক্ষ মানে কি হয়? বিরাট বড় কোনো আশীর্বাদ আমরা পাবো। তার মানে এই একটা ডুয়ালিজম সিচুয়েশনের মধ্যে মানুষ দাঁড়িয়ে থাকবে। 2টো মাছ, একটা ছোট মাছ একটা বড় মাছ। ছোট মাছের জ্ঞান কম তাই সে ছোট, আর বড় মাছের জ্ঞান বেশি তাই সে ছোট মাছকে আগলে রাখে তার জ্ঞানের দ্বারা। আমাদের এই সিম্বলগুলোকে বুঝতে হবে।
এবার আমরা বেসিক্যালি আমরা যখন এই রাশিফলটা আলোচনা করবো আমরা 4টে প্ল্যানেটকে ধরবো। কেন? তার কারণ এই 4টে প্ল্যানেট সারা বছর ধরে একটা রাশিতে মোটামুটি বসে থাকার একটা ক্ষমতা রাখে। যেমন ধরো শনি 2.5 বছর একটা রাশিতে বসে থাকবে, বৃহস্পতি 1 বছর একটা রাশিতে বসে থাকবে, রাহু কেতু 1.5 বছর ধরে একটা রাশিতে বসে থাকবে। তো আমরা শনি, বৃহস্পতি, রাহু আর কেতুকে ধরবো। এবার রাহু কোথায়? রাহু যে নাকি বায়ুতত্ত্বের কারক গ্রহ এবং যে নাকি কাল, যে নাকি ঘড়ির বড় কাটা, সে বসে থাকবে কুম্ভ রাশিতে। এবং বলা হয় শনিবাত রাহু কুজবাত কেতু। তার মানে রাহু শনির ঘরে গেলে শনির মতোই আচরণ করে এবং রাহু শনির মতোই আচরণ করেন। তার মানে শনি দ্বাদশে বসে আমাদের পালস দেখছে, আর রাহু একাদশে বসে, কালপুরুষের একাদশ কুম্ভ রাশি, তাহলে কালপুরুষের একাদশে বসে সে পঞ্চমকে দৃষ্টি দিচ্ছে আমাদের প্রতিষ্ঠায়। পঞ্চম মানে আমাদের প্রতিষ্ঠায়। তার মানে সেখান থেকে সে কি ট্রিটমেন্ট দিচ্ছে যে আমরা আমাদের জীবনে প্রতিষ্ঠা পাবো কি করে। এই ঘড়ির কাঁটা ধরে আমরা যদি সিস্টেমেটিক লাইফ লিড করতে পারি তাহলে আমরা অনেক উঁচুতে উঠবো। এবং রাহু সেখানে অনেক মায়া দেখাবে, তার কারণ কুম্ভ রাশি এবং সেখানে শনির জায়গা। এবং রাহু এর পরে যখন সে আস্তে আস্তে যখন ট্রানজিট করবে, আমরা 2026 নভেম্বরের শেষেই দেখবো রাহু আস্তে আস্তে মকর রাশির দিকে আসছে, সেটাও শনির ঘর। তার মানে দুটো রাশি, শনির রাশিকে রাহু ধরে রাখছে। কেতুকে আমরা কোথায় পাচ্ছি? কালপুরুষের পঞ্চম সিংহ রাশিতে পাচ্ছি, যে পরবর্তীকালে চতুর্থে আমাদের সফলতায় ঢুকবে নভেম্বরের থেকে। তার মানে এই হলো আমাদের পিকচার। যদি এই পিকচারটাকে তুমি সামনে রাখো, তার মানে কর্মপতি দ্বাদশে আর ভাগ্যপতি আর দ্বাদশপতি সে তৃতীয় বসে থাকছে, সেটাও অপচয়ের জায়গা। কেন্দ্র, পনফর, অপচয়, আমাদের 3টে কথা হয়। তো কেন্দ্র মানে 1, 2, 3। তো 1কে আমরা কেন্দ্র বলি, 2কে আমরা পনফর বলি, 3কে অপচয় বলি। আবার 1, 2, 3 এরকম করতে করতে 4বার ভাগ হবে। 4টে ভাগ মানে 12টা রাশি, মানে 3, 4, 12। তো কেন্দ্র, পনফর, অপচয়, কেন্দ্র, পনফর, অপচয়, কেন্দ্র, পনফর, অপচয়। তো বৃহস্পতি যতক্ষণ অপচয়ে বসে রয়েছে শনির মতো, তার মানে বৃহস্পতি আর শনি দুজনেই অপচয়ে বসে আমাদের জীবনে মে মাস পর্যন্ত নাশকতা ঘটাবে। কেমন? হ্যাঁ, মে মাস পর্যন্ত নাশকতা ঘটাবে। আর কেতু পঞ্চমে বসে থাকছে, সেটা কোথায়? সেটা হচ্ছে রবির ঘর। তার মানে মেন্টাল ডিপ্রেশনের বছর 2026। তার মানে যারা যারা মেন্টাল স্টেবিলিটি বাড়াতে পারবে না তারা 2026-এ হারিয়ে যাবে। আর যারা যারা মেন্টাল স্টেবিলিটি বাড়াতে পারবে, সিস্টেমেটিক ওয়েতে পথ চলবে, তারা লাস্ট বেঞ্চে বসে থাকলেও প্রথম বেঞ্চে আসার অধিকার অর্জন করবে। মানে ডিসিপ্লিন। ডিসিপ্লিন। কেন ডিসিপ্লিন? তার কারণ বছরটা কার? বছরটা হচ্ছে 2026। আমরা কোনটা বছর? আমরা যখন প্রোগ্রামটা তুমি যখন অন এয়ার করবে তখন আমরা 9 সংখ্যার বছরে দাঁড়িয়ে এই প্রোগ্রামটা মানুষ দেখবে। কিন্তু আমরা যাচ্ছি কোন দিকে? আমরা যাচ্ছি 1 সংখ্যার বছরে। সেখানে কি কি থাকছে? 2, 2 আর 6। তার মানে 2টো চন্দ্র থাকবে, একটা শুক্রের সংখ্যা থাকবে। আমরা যখন দেখব 2টো চন্দ্র আর একটা শুক্রের সংখ্যা, তার মানে বছরটা লাভের বছর। আমরা যখন দেখব 2টো চন্দ্রের সংখ্যা আর একটা শুক্রের সংখ্যা, তার মানে বছরটা আমোদ প্রমোদের বছর, গেইনের বছর, লাক্সারির বছর। তার মানে আমি এখান থেকে প্রচুর পয়সা গেইন করতে পারি, তার বছরেই আমরা কিন্তু এসছি। 2025-এও তাই ছিল। 2025-এ আমরা ক্যালকুলেট করতে পারলাম না, 2025-কে আমরা কাজে লাগাতে পারলাম না। বাট আমরা 2026-কে আমাদের কাজে লাগাতে হবে। কেন? ডিসিপ্লিন। আমি সবার প্রথম অনুষ্ঠানটা শুরু করলাম কি দিয়ে? ডিসিপ্লিন দিয়ে। কেন ডিসিপ্লিন? তার কারণ 2026-কে তুমি যদি যোগ করো তাহলে 1 সংখ্যা আসে। 1 কার সংখ্যা? সূর্যদেবের সংখ্যা, রবি। তার মানে সানশাইনকে এখানে কোথাও না কোথাও লোকেট করা হচ্ছে। তার মানে 1 সংখ্যাকে তুমি যখন 1 সংখ্যার বছরে যাচ্ছ, শীত, গ্রীষ্ম, বর্ষা যাই এসে যাক না কেন, ভোরবেলায় ঠিক সূর্য যখন ওঠার কথা সূর্যদেব উঠে যাবেন, তার যখন অস্ত যাওয়ার কথা তিনি যখন অস্ত চলে যাবেন। তার মানে কি বোঝাতে হচ্ছে? একটা সিস্টেম। তার মানে সূর্যদেব কিন্তু মানেন না যে বর্ষা এসছে বা আজকে মেঘ কালো হয়ে রয়েছে বা আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তার 5টা 20-তে ওঠার কথা, সে কিন্তু আস্তে করে 5টা 20-তে উঠে যাবে। কাজেই সূর্যদেব যে সিস্টেমে চলে, তার মানে আমাদেরকেও সেই সিস্টেম, সেই ডিসিপ্লিন আমাদেরকে মেনটেন করতে হবে। তার কারণ আমরা তার বছরের উপর দিয়ে হাঁটতে হাঁটতে যাব। এবং শুধু তাই না, আমরা যদি দেখব, আমরা তুমি যদি দেখো যে আমরা শনি আর বৃহস্পতিকে নিয়ে যদি বলি, তাহলে শনি যেখানে বসে থাকে তার 3-এ দৃষ্টি দেবে, তার 7-এ দৃষ্টি দেবে, তার 9-এ দৃষ্টি দেবে, 10-এ দৃষ্টি দেবে। আবার বৃহস্পতি যেখানে বসে থাকবে তার 5-এ দৃষ্টি দেবে, তার 7-এ দৃষ্টি দেবে, তার 9-এ দৃষ্টি দেবে। তার মানে এই দৃষ্টি, আমরা যখন আমাদের গুরুদেবের কাছ থেকে পড়াশোনা শিখছি, আমাদেরকে একটা জিনিস বলা হয়েছে যে স্থিতির থেকে দৃষ্টি বড়। তার কারণ দেখো, তুমি তোমার মাথাকে দেখতে পাচ্ছ না, কিন্তু তুমি আমার পূর্ণাঙ্গতা দেখতে পাচ্ছ, তার কারণ তুমি আমার দৃষ্টি দিয়ে রেখেছো। তার মানে এই যে প্ল্যানেটগুলো যেখানে বসে রয়েছে, সেখান থেকে তারা যেখানে যেখানে দৃষ্টি দেবে তার একটা কিন্তু হিসেব আসবে। যেমন শনি মীন রাশিতে বসে 3-এর যদি দৃষ্টি দেয়, তার মানে মেষের 2য় ঘর মানে বৃষ রাশিতে দৃষ্টি দেবে। কালপুরুষের অর্থে শনির দৃষ্টি পড়ে রইল। কি বললাম? কর্মাধিপতি একাদশপতি কালপুরুষের অর্থে দৃষ্টি দিয়ে রাখলো। কোথায় বসে? অপচয়ে বসে। তার মানে তুমি যদি ঠিক ওয়েতে কাজ করো তাহলে তুমি অর্থ প্রাপ্তি করবে, আর তুমি যদি ঠিক ওয়েতে না কাজ করো তোমার জন্য অপচয় ঘটবে। তার জন্য আরেকজন কে বসে রয়েছে অপচয়ে? 2026-এর মে মাস পর্যন্ত 5 তারিখ পর্যন্ত বৃহস্পতি বসে থাকবে এবং সে
বৃহস্পতি জুন মাসের 5 তারিখ পর্যন্ত এই অপচয় ঘটাবে শনির সাথে বসে। তো কাজেই মেষ থেকে মীন যারা আজকের এই আলোচনা করে শুনবে, তাদের আমার মনে হয় তাদের সিট বেল্টটা ভালো করে টাইট করে বসে রাখা উচিত। প্রথমেই মেষ রাশি। হ্যাঁ, মেষ তো বলবোই নিশ্চয়ই, তবে আমি আরেকটা কথা এখানে ইনক্লুড করব, সেটা হচ্ছে যে রেনেসা, ভয় পাওয়ার কিছু নেই। তার কারণ আমি প্রেক্ষাপটটা তুলে ধরলাম। আমাদের কর্তব্য কি, করণীয় কি? আমরা কি ভয় পাবো, নাকি ভয় পেয়ে কি আমরা গুটিয়ে থাকবো? না, ভয় পেয়ে গুটিয়ে থাকবো না। আমি এতটা কেন খুলে বললাম, তার কারণ হচ্ছে আমাদেরকে গ্রহ থেকে নিতে জানতে হবে। দেখো, গ্রহ তো এসছে, সে সেখানে বসে থাকবে, কেউ বায়ুতত্ত্বে বসবে, কেউ জলতত্ত্বে বসবে, কেউ অগ্নিতত্ত্বে বসবে, কিন্তু আমরা এই গ্রহের থেকে নেব কিভাবে, আমাদের চলার ধরনটা কি হবে। আজকে আমরা মেষ থেকে মিন পর্যন্ত এইভাবেই আলোচনা করব আজকে, যে আমাদের চলনটা কি হতে পারে, আমরা ফাইন্যান্সিয়ালি কিভাবে গেইন করতে পারি, আমাদের হেলথ ওয়াইজ আমরা কিভাবে আমরা সুস্থ থাকতে পারি। তো আমরা সেখানে দেখো, রাশিফল অর্থেই যে এই যে আমি মেষ থেকে মিন পর্যন্ত যা রাশিফল বলবো সেটাই সবার জীবনে ধার্য হবে না। তার কারণ ব্যক্তিগত ন্যাটাল চার্টটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ তোমার একটা দশা চলে, তোমার একটা প্রত্যন্তর দশা চলে, একটা অন্তর্দশা চলে, একটা সূক্ষ্ম দশা চলে, একটা প্রাণদশা চলে। তার মানে দশার সাথে আরও 4টে একটা কনজাংশন থাকে। তার উপর বেস করে তোমার পাপপতির যদি দশা চলে, তাহলে বছরটা যদি ভালোও হয়ে থাকে তাও তোমাকে একটা স্ট্রাগল করতে হবে। বা দেখা যাচ্ছে যে তোমার হয়তো একটা কেন্দ্রপতির দশা চলছে, যে নাকি তোমার জন্মছকে উচ্চস্থ হয়ে বসে রয়েছে। বাট আমি হয়তো বললাম যে মেষ রাশির খুব খারাপ যাবে, কিন্তু দেখা গেল যে না, তিনি মেষ রাশির জাতক জাতিকা হয়েও 2026 তার কাছে একটা অনবদ্য গেল। কেন গেল? তার কারণ তার কেন্দ্রপতি উচ্চস্থ হয়ে বসে রয়েছে এবং তারই দশা চলছে, এবং দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, প্রাণদশা, সূক্ষ্ম দশা প্রত্যেকটাই একটা ভালো প্যারামিটারে চলবে। যদি এটা চলতে থাকে তাহলে বোঝা যাবে যে সে কিন্তু আরও বেশি গেইন করতে আরম্ভ করবে। তো কাজে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সিট বেল্টটা কেন বাদ দিয়ে বললাম, তার কারণ হচ্ছে যে এবার মানুষ অনেকে ভয় পায়, তো ভয় না, এবার আমরা আস্তে আস্তে ভয়ের থেকে আমরা জয় কিভাবে করবো, এবার আমরা তার দিকে হাঁটি। তাহলে প্রথম শুরু করবো মেষ রাশি দিয়ে। তাহলে মেষ রাশি জাতক জাতিকাদের জন্য আমি 2026 কিন্তু খুব একটা খারাপ আমি দেখছি না। বাট আমি এইটুকু বলে রাখবো, মেষ রাশির জন্য 50-50 চান্সেস। কেন 50-50? তার কারণ হচ্ছে মেষের কর্মাধিপতি, মেষের যে একাদশপতি, অর্থাৎ যে নাকি কর্মপতি আর যে নাকি আমাকে সাকসেস দেবে, সে শনি মহারাজ, সে আমার দ্বাদশে বসে রয়েছে। কিন্তু দ্বাদশে বসেও সে কিন্তু তার সপ্তম দৃষ্টি রাশির ষষ্ঠে ফেলে রেখেছে। এবার ষষ্ঠ ভাব মানে রোগ, ঋণ, রিপু, জ্বালা। এবার দেখো, তার মানে তোমার কর্ম হারাতে পারো তুমি, বা তোমার অর্থ তুমি হারাতে পারো, তোমার সফলতা হারাতে পারো যদি তুমি রোগ, ঋণ, রিপু, জ্বালার মধ্যে পড়ে যাও। অর্থাৎ তোমার মেন্টাল জায়গা ভালো না, তুমি মেন্টালি বুস্ট আপ কিছু করতে পারছো না, তোমার মধ্যে কনসিস্টেন্সির প্রচণ্ড অভাব হয়ে গেল, তুমি মেষ রাশির জাতক জাতিকা, তাহলে তোমার মধ্যে একটা খারাপ একটা জায়গা আসতে পারে। আবার দেখো, কর্মাধিপতি দশমপতি, আমরা যখন শাস্ত্র পড়ছি তখন আমাদেরকে বলা হয় যে দশম যখন ষষ্ঠের সাথে কানেক্ট করে তখন তার রাজযোগ হয়। কেন? তার মানে রাজযোগ যখন হয়, তার মানে আমরা দেখবো যে 2026 মেষ রাশির জাতক জাতিকারা প্রচুর গভর্নমেন্ট সার্ভিস পাচ্ছে। যদিও গভর্নমেন্টের এখন সার্ভিসের জায়গা খুব কম, তথাপি কিছু তো হচ্ছে এখনো চাকরি। সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু চাকরি হচ্ছে, স্টেট গভর্নমেন্টের কিছু চাকরি। তার মানে মেষ রাশির জাতক জাতিকাদের আমি একটাই কথা বলবো, 2026 যদি মন দিয়ে কাজ করতে পারে, মন দিয়ে পড়াশোনা করতে পারে, মন দিয়ে লেবার দিতে পারে, তাহলে 2026 ভালো চাকরি মেষ রাশির জাতক জাতিকাদের ঢুকবে। শুধু তাই না, দশমপতি, একাদশপতি দ্বাদশে বসে রয়েছে মোক্ষে। তার মানে বাড়ি থেকে দূরবর্তী অঞ্চলে গিয়ে যারা কাজ করছেন তারা সাকসেস রেট প্রচুর পাবেন, এবং বাড়ি থেকে দূরে যাওয়ার একটা ক্ষেত্র তৈরি হতে শুরু করছে মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য। শনি দ্বাদশে বসে থাকবে, কোথায়? সমুদ্রের জল, তার মানে 7 সমুদ্র 13 নদী তুমি পাড়ি দেবে, তার মানে বিদেশ যাত্রা। তার মানে যারা প্ল্যান করছেন যে না, আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে বহুদিন আছি, আমার এখনও পর্যন্ত আমার বিদেশের কোনো যাত্রা হয়নি, তো তাদের জন্য মেষ রাশি যদি হয়ে থাকেন, তো তাদের জন্য কিন্তু একটা ভালো জায়গা আসতে চলেছে, বিদেশের জায়গা। কিছু প্রমোশন আমরা দেখতে পাবো মেষ রাশি জাতক জাতিকারা। যারা প্রমোশন প্ল্যান করছেন তাদের ন্যাটাল চার্ট যদি ঠিক থাকেন, তাহলে 2026 তারা ভালো ভালো প্রমোশন তারা গেইন করবে। রাশির দ্বিতীয়কে শনির দৃষ্টি, তার মানে রাশির দ্বিতীয় যখন শনির দৃষ্টি, তার মানে অর্থ বর্ষা মেষ রাশি জাতক জাতিকাদের ঘটবে। কিন্তু যদি তারা কনসিস্টেন্সি দেখাতে পারে, তারা যদি ডেডিকেশন দেখাতে পারে, তাহলে তাদের জীবনে কিন্তু প্রচুর অর্থ এখন কিন্তু আসবে। কিন্তু মেষ রাশি জাতক জাতিকাদের জন্য 2026 বাধা হবে তাদের হেলথ। কেন? তার কারণ যেহেতু পঞ্চমে কেতু বসে রয়েছে, তার মানে 5th হাউসে যদি কেতু বসে থাকে, তার মানে মস্তিষ্কে কেতু বসে রইল। তার মানে মস্তিষ্কে যদি কেতু বসে থাকে, তার মানে আমার মাথার মধ্যে যে নার্ভগুলো রয়েছে তাকে সে কলুষিত করতে আরম্ভ করবে। তার মানে সেখানে সে অন্ধকার অর্থাৎ ডিপ্রেশন দেওয়ার চেষ্টা করবে। তার মানে আমি একটা কাজে গেলাম, আমি হয়তো একটা পরীক্ষায় ফেল করলাম, পারলাম না, আমি একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিলাম, আমি হয়তো পারলাম না উত্তীর্ণ হতে। আমি যদি মনে করি না, আমার এখান থেকে কিছু শিখে আমি যদি পরের পরীক্ষার জন্য প্রস্তুতি নিই, তাহলে আমি উত্তীর্ণ হব। কিন্তু আমি যদি ওখান থেকেই যদি মনে ইমা কি হলো, এটা আমার এরকম তো হওয়ার কথা ছিল না, ডিপ্রেশনে যখন চলে যাবে তখন সেখান থেকে তার একটা খারাপ। তো কাজেই আমি মেষ রাশির জাতক জাতিকাতে একটাই কথা বলবো যে
হেলথকে প্রচণ্ড পরিমাণে ঠিক রাখতে হবে, 1 নম্বর। 2 নম্বর, তুমি যে লোন নেবে সেই লোনের জায়গাটাও তোমাকে ঠিক রাখতে হবে। তার কারণ মেষ রাশি 2026-এ কিছু লিটিগেশন, কিছু ঝামেলা, আইনের জটিলতা, কেউ হয়তো বাড়ি কিনতে গেল, সেখানে গিয়ে তার হয়তো লোন সে শোধ করতে পারছে না, এখন তাকে হয়তো ব্যাংকের চিঠি খেতে হচ্ছে বা কোনো লিগাল স্টেপের মধ্যে তাকে পড়তে হচ্ছে, এবং বৃহস্পতি নবমপতি সে 3 নম্বরে বসে ততক্ষণ থাকবে। তার মানে বাবার হেলথের উপর মেষ রাশি জাতক জাতিকাদের বিশেষ নজর দিতে হবে। কারণ মেষ রাশি জাতক জাতিকাদের অন্তত জুন মাসের 6 তারিখ পর্যন্ত যদি বাবার উপর নজরদারি না রাখে, তাহলে বাবার হেলথের কারণে অনেকে চাকরি ছেড়ে বাড়িতে ফিরে আসতে হতে পারে। তার মানে এই একটা পসিবিলিটিস আমরা কিন্তু দেখতে পাচ্ছি। কেন 50-50 বললাম? তার মানে মেষ রাশি নিজেকে যতটা তৈরি করতে পারবে তত তার ডেভেলপমেন্টের জন্য জায়গা তৈরি হচ্ছে। কারণ মেষ রাশির জন্য বেসিক্যালি ক্ষেত্র তৈরি হচ্ছে। কেন তৈরি হচ্ছে? জুন মাসের 6 তারিখ থেকে বৃহস্পতি রাশির চতুর্থে চলে আসবে। রাশির নবমপতিকে বৃহস্পতি, রাশির দ্বাদশপতিকে বৃহস্পতি, সে আসছে কোথায়? চতুর্থে, সফলতার জায়গায়। তার মানে মেষ রাশির 2026-এর জুন মাসের 6 তারিখের পর থেকে সে যেখানেই হাত দেবে সেই জায়গাটাই, মাটিতে হাত দিলেও সেটা সোনা হওয়া উচিত। তার মানে তার সফলতার রেটটা অনেক হাই হয়ে যাবে। আর বাকি 5টা রাশির থেকে মেষ রাশির সফলতার রেট অনেক হাই হয়ে যাবে। তার মানে 6 তারিখ জুন মাস পর্যন্ত তাকে মেন্টালি একটা বুস্ট আপ রাখতে হবে, যে আমাকে একটা প্ল্যানিং করতে হবে, প্ল্যানিং করে প্রোগ্রামিং করে আমাকে চলতে হবে। যদি পথ চলতে পারে তাহলে একটা দারুণ একটা আমরা রেজাল্ট মেষ রাশির পাবো। এবং 2026-এ যারা পরীক্ষা দেবে, ছাত্রছাত্রী যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তাদেরকে যারা বাবা মারা এই অনুষ্ঠানটা দেখবেন, তার বাড়িতে যদি মেষ রাশির কোনো বাচ্চা থাকেন, তাহলে তার পড়াশোনাটা 2026-এর যেন তারা ভালো করে উত্তীর্ণ হতে পারে তার ব্যবস্থা করতে হবে। 2027-এ যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে মেষ রাশির, তারা কিন্তু অভূতপূর্ব রেজাল্ট করবে। তার কারণ বৃহস্পতি চতুর্থে আসবে, তার মানে প্রাইমারি এডুকেশনকে সে এনহ্যান্স করে দেবে। যেই এনহ্যান্স করে দেবে, তার মানে তোমার মধ্যে কি হলো? তোমার মধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালো করার একটা জায়গা তৈরি হতে আরম্ভ করলো। তো মেষ রাশির জন্য কিন্তু একটা, আমি বলবো 50-50 চান্সেস আর দেয়ার। মেষ রাশির ধরো যারা অ্যাডমিনিস্ট্রেশনে থাকবেন তাদের জন্য একটা বেটার সময়, যারা লিগাল জায়গায় থাকবেন তাদের জন্য একটা বেটার সময়। আবার মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে এবছর একটা লিগাল সমস্যার মধ্যে পড়ে যাওয়ার, আইনের জটিলতার মধ্যে পড়ে যাওয়ার, আদালতে গিয়ে দাঁড়ানোর একটা সমস্যা কিছু তো থাকছে। রোগ, ঋণ, রিপু, জ্বালা, তার মানে শত্রুতাও তো বাড়বে। তার কারণ শত্রু তোমাকে জেরবার করবে, শনি দৃষ্টি দিয়ে রেখেছে। কর্মজগতে সব থেকে বেশি শত্রুতাকে ফেস করবে মেষ রাশির জাতক জাতিকা। কেন? কর্মাধিপতি দ্বাদশে বসে ষষ্ঠে দৃষ্টি ফেলে রেখেছে। এবং শুধু তাই না, যৌনাঙ্গ নিয়ে কিছু সমস্যা আমরা দেখতে পাবো, মেয়েদের ওভারি নিয়ে কিছু সমস্যা বা গাইনোকোলজিক্যাল জায়গার কিছু সমস্যা কিন্তু আমরা দেখতে পাবো। তো সেই জায়গা থেকে আমার মনে হয় সাবধানতা অবলম্বন করতে হবে। যদিও মেষ রাশির জন্য আমি বলবো যে 2026-এর মে মাস পর্যন্ত টুকটুক করে চলুন, 26-এর জুন মাসের পর থেকে ফুল ফ্লেজেড শুরু করুন। তার কারণ আপনার জন্য ভীষণ একটা ভালো ক্ষেত্র তৈরি হয়েছে, হতে চলেছে, তার ফল আপনারা পাবেন। কিন্তু এখন যদি হেরে গিয়ে ব্যাকফুটে চলে যান, তাহলে সেই ফলটা আর আমরা অ্যাচিভ করতে পারবো না। একদমই, মানে হেরে গেলে চলবে না, কোনোভাবে হেরে গেলে চলবে না, মেষ রাশি এগোতে হবে একদম। আর মেষ রাশির জাতক জাতিকাকে আমি একটাই কথা বলবো, যে তারা যদি 2026-এ ব্ল্যাক কালার, ব্লু কালার, গ্রিন কালারকে যদি অ্যাভয়েড করতে পারে তাহলে তাদের জন্য বেস্ট। কেন? তার কারণ এই 3টে রং 2026-এ তাদের সঙ্গে যাবে না। 2026-এ পিঙ্ক, সাদা, ক্রিম কালারের উপর যদি তারা একটু নজর দেয়, তাহলে আমার মনে হয় তাদের জন্য একটা বেটার চান্স আসতে পারে। তার কারণ দেখো, কালারটা একটা ম্যাটার করে। তো মেষ রাশির জাতক জাতিকারা যারা খুব বহুজাতিক সংস্থায় দাঁড়িয়ে রয়েছে, খুব বড় বড় পোস্টে যারা চাকরি করছেন, আরও বড় পোস্ট পেতে চাইছেন, তাহলে এই কালারের মধ্যে দিয়ে যদি যেতে পারে তাহলে তাদের জন্য একটা বেটারমেন্ট আমরা দেখতে পাবো। এবং যারা মার্কেটিং ডিপার্টমেন্টে রয়েছে, যেমন রাহু দশমে বসে মার্কেটিং ডিপার্টমেন্টে যারা রয়েছে, তাদের জন্য খুব ভালো সময়। যারা সাইকোলজিস্ট তাদের জন্য খুব ভালো সময়, যারা সাইকিয়াট্রিস্ট তাদের জন্য খুব ভালো সময়, যারা মেডিকেল ডিপার্টমেন্টে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য খুব ভালো রয়েছে, যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তাদের জন্য একটা ভালো জায়গা আমরা দেখতে পাচ্ছি। আর আমি যেটা বলবো, যে যতক্ষণ পর্যন্ত না বৃহস্পতি চতুর্থে আসছে, ততক্ষণ পর্যন্ত মেষ রাশির জাতক জাতিকাদের বাড়ি ঘরে ইনভেস্টমেন্ট করা উচিত না। যদি বাড়ি ঘরে ইনভেস্টমেন্ট করতেই হয়, তাহলে 2026-এর জুনের থেকে তারা ইনভেস্ট করলে তাদের জন্য বেটার ইনভেস্টমেন্ট হবে, সেখান থেকে ভালো প্রফিট আসবে। আর যতক্ষণ বৃহস্পতি বায়ুতত্ত্বে থাকবে, শেয়ার মার্কেট থেকে দূরে থাকা উচিত। মানে বছরটা মেষ রাশির জন্য খুব ক্যালকুলেটিভ ওয়েতে চলতে হবে। যত ক্যালকুলেটিভ ওয়েতে চলবে, তারা তত গেইনিং পার্টে থাকবে। সেই ক্যালকুলেশনটাই তো আপনি বলে দিলেন। হ্যাঁ, এবার দেখো, সবাইকে তো আর আমার কাছে আসতে হবে না। আমি এখান থেকে বললে প্রত্যেকের পার্সোনাল একজন পছন্দের একজন অ্যাস্ট্রোলজার নিশ্চয়ই আছেন, তারা তাদের কাছে গিয়ে বসবেন এবং তাদের একটা বিচার ব্যবস্থা করে সুন্দর করে একটা ওয়ে আউট নিয়ে, একদম গাণিতিক ওয়েতে যদি আমি চলতে পারি, তাহলে একটা রোড ম্যাপ যদি নিয়ে নেয়, তাহলে ডেফিনেটলি তারা আস্তে আস্তে সফলতার সিঁড়ি চড়বে। আর এবার তাহলে বৃষ রাশি,
সব থেকে ভালো রাশি, তার কারণ 2026-এ যে রাশি সব থেকে বেশি জিতবে, যে 2026-এর 31শে ডিসেম্বর যে রাশি সব থেকে বেশি উল্লাস করবে, সে হচ্ছে বৃষ রাশি। তার কারণ বৃষ রাশির জন্য অনবদ্য একটা বছর এই 2026। যদিও বৃষ রাশির 2025 খুব খারাপ যায়নি, আমি অন্তত আমার যতটুকু অভিজ্ঞতা বা আমার চেম্বারে যারা যারা এসছেন, খুব একটা খারাপ যায়নি। কিন্তু 2026 তাদের জন্য আরও অনেক কিছু এগিয়ে রয়েছে এবং 2026 আরও অভূতপূর্ব যেতে চলেছে। তার কারণ দেখো, রাশির অষ্টমপতি সে যখন দ্বিতীয় বসে থাকে, তার মানে অর্থ জায়গায় বসে থাকছে। তার মানে বৃহস্পতিকে আমরা রাশির দ্বিতীয় অর্থে খুঁজে পাবো। তার মানে বৃহস্পতি যতক্ষণ অর্থে থাকবে, সে ততক্ষণ আমাদের অর্থ দিতে দিতে যাবে। তারপরে সে যখন তৃতীয় তুঙ্গ হবে, তার মানে বৃহস্পতি সম্পর্কের জায়গাগুলো আরও ভালো হবে, বৃষরাশির সম্পর্কের জায়গাগুলো ভালো হবে বৃহস্পতির কারণে। এবং শুধু তাই না, একটা ডেকোরেটিভ বছর। আর সব থেকে কেনই বা হবে না, তার কারণ শাস্ত্র কি বলে? শাস্ত্র বলে শনি যখন একাদশে থাকে তখন তার রাজযোগ বা তার এর থেকে সে রাজার সুখ পেতে পারে। তো এই মুহূর্তে রাশি সাপেক্ষে শনি কোথায়? মীন রাশিতে। তার মানে রাশি সাপেক্ষে একাদশে শনি বসে রয়েছেন। তার কারণ কি? রাবণ কি চেয়েছিলেন? যে শনি দ্বাদশে যেন না যায়, সে যেন একাদশেই বেঁধে থাকে। তার জন্য তিনি শনি সব কটা গ্রহকে একাদশেই বেঁধে রেখেছিলেন। আর শনি যদি একাদশে থাকে, তার মানে তার জীবনের সব থেকে আনন্দের মুহূর্ত চলে আসে। তো আজকে বৃষরাশির জাতক এবং জাতিকাদের যে ফিল্ডে রয়েছে না কেন, তারা প্রত্যেকজন ব্যক্তি সেই ফিল্ডে টপমোস্ট লেভেলে পৌঁছে যেতে পারে। এটা সাকসেসের ক্ষেত্রে একদম সাকসেস। কেন? সাকসেস আসবে, পয়সা পাবে, বিজনেস ভালো হবে, নতুন চাকরি হবে, নতুন সম্পর্ক গড়বে। শুধু তাই না, যাদের বৃষরাশি যাদের এখনো পর্যন্ত বিবাহ জীবন নিয়ে যারা কোর্টে দাঁড়িয়ে রয়েছে, তাদের সেই জায়গাগুলো এবার আস্তে আস্তে জবনিকা আসতে চলেছে। কারণ সেখানে এবার দাড়ি পড়তে আরম্ভ করবে, স্টপ হবে। এতদিন ধরে অনেক লড়াই চলেছে, এবার কোনো একটা হিললে হবে। বা নতুন প্রেম বৃষরাশির জীবনে নতুন আসতে চলেছে, নতুন সম্পর্ক আসতে চলেছে, যারা বৃষরাশিকে টেনে আরও উঁচুতে নিয়ে আসবে। তো এই একটা জায়গা বৃষরাশির জাতক এবং জাতিকাদের জন্য আমরা কিন্তু দেখতেই পাচ্ছি। এবং শুধু তাই না, বৃহস্পতি যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় বসে থাকবে, যারা মিডিয়াতে যুক্ত, যারা জার্নালিস্ট বা যারা সঞ্চালনা করেন বা যারা মূকাভিনয় করেন বা যারা অভিনেতা অভিনেত্রী বা যারা বাচিক শিল্পী, তাদের জন্য কিন্তু একটা অনবদ্য বছর কিন্তু। এবং আমি বলবো, যেহেতু বৃষরাশি শুক্রের রাশি, তো আমরা এই 2026-এর মধ্যে 6 সংখ্যাটাকে শুক্রের একটু পাচ্ছি। তার মানে বছরটা বৃষরাশির জন্য একটা লাক্সুরিয়াস বছর এবং কিছু প্রফিট আমরা পাবো, বৃষরাশির ক্ষেত্রে দেখতে পাবো। বৃষরাশির একটাই সমস্যা আমি যেটা দেখতে পাবো, যে 2026-এর জুন পর্যন্ত তারা হয়তো বাড়ি থেকে বেশি দূরে যেতে পারবেন না, এবং জুনের পর থেকে আস্তে আস্তে তাদের আবার বাড়ি থেকে দূরের যাত্রাটা তৈরি হবে। এটা একটা ভালো। আর একটা খবর যেটা আমি বলবো, যারা বৃষরাশি জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বাড়িঘরের ইনভেস্টমেন্টটাও 2026-এর জুন মাসের পর হলে খুব ভালো হয়। এবং যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদের জন্য একটা দারুণ সময় আসতে চলেছে। এবং যারা রাখি মালের ব্যবসা করেন বা স্টক নিয়ে ব্যবসা করছেন, তাদের জন্য বৃষরাশির জাতক জাতিকাদের একটা ব্যাপক সময় কিন্তু আসতে চলেছে। শুধু বৃষরাশিকে সাবধানে থাকতে হবে কোথা থেকে? পেট থেকে প্রচণ্ড পরিমাণে সাবধানে থাকতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ভীষণ একটা সাবধানে থাকতে উচিত। এবং আমার মনে হয়, যদি ন্যাটাল চার্ট খুব খারাপ থাকে বা ন্যাটাল চার্টের দশা যদি খুব খারাপ হয়, সেখানে যদি কেতু কানেক্টেড থাকে, তাহলে বাড়িতে শোকের ছায়া নামতে পারে। সেটাও কিন্তু বৃষরাশির জন্য এই একটা খারাপ খবর আমি বলবো। তবে ওভারঅল যদি আমরা দেখি, বৃষরাশির জাতক জাতিকাদের জন্য বিজনেসের সেক্টর ভীষণ ভালো আসতে চলেছে। আর বৃষরাশির জাতক জাতিকারা সাধারণভাবে একটু বিজনেস করতে চায়, সেলফ মেড প্রফেশনের দিকে যেতে চায়। তার কারণ এরা ধর্মের স্বার্থ কারো কথা শুনতে চায় না। তো ওই নিজের মতো করে একটা জীবন। একটা জিনিস আমি দেখেছি এক্ষেত্রে সবার খুব কনফিউশন হয়, ইংলিশ এবং বাংলা। টরাস। বেশিরভাগ কি করে, হ্যাঁ টরাস। তার মানে কি বৃষ আর টরাস একই তো? একই, কিন্তু তার ইংলিশ অনুযায়ী আর বাংলা মানে দুটো মত তো আলাদা। হ্যাঁ, দুটো মত আলাদা। তার কারণে ওরা সূর্য মতে করে, আমরা চন্দ্র মতে করছি। অনেকে ওটাকে এক করে ফেলে যারা দেখে। না, এটা যদি একটু আপনি বলে দেন। না, সেটা হচ্ছে ধরো ওই যাদের ওই একটা ডেট অফ বার্থ ওয়াইজ না একটা হয়, যেটা আমরা সানশাইন ধরে করি, আমাদের তো অ্যাকচুয়ালি মুনশাইন ধরে করা হয়। তো আমাদের লোকজন কিন্তু এটাই না, দেখতে হবে যে যার চন্দ্র যে রাশিতে বসে রয়েছে তাহাই তাহার রাশি, এটা দেখে নিতে হবে। তো আমরা এখন কথা বললাম কোনটা নিয়ে? চন্দ্র বৃষ রাশিতে যদি বসে থাকে, তার মানে আপনার বৃষ রাশি বা ইংরেজিতে আপনি টরাস। তো আপনাকে সেই জায়গাটা খেয়াল করতে হবে। বৃষরাশি জাতক জাতিকাদের ছাত্রছাত্রীদের নিয়েও আমার কিন্তু খুব একটা চিন্তা কিছু নেই। রেজাল্ট ভালো করার একটা জায়গা আমি দেখতে পাচ্ছি। মেডিকেল জগতে তারা একটা ভালো ক্র্যাক করার একটা জায়গা, অর্থাৎ নিট বা জয়েন্ট তারা ভালো দেবে। এবং বৃষরাশির জন্য দুটো সেক্টরই খোলা রয়েছে, ইঞ্জিনিয়ারিং এবং নিট দুটোই খোলা রয়েছে। তো যারা ভালো করে পড়াশোনা করতে চাইছেন, তারা যদি এখনই ভালো করে পড়াশোনা করে ফেলে, তা তোমার প্রোগ্রাম দেখার পর তার মানে তারা মনে হয় তোমাকে একটা মিষ্টি পাঠাবে যে না দিদি থ্যাংক ইউ, আমরা কিন্তু নিটটা ক্র্যাক করলাম। এবং শুধু তাই না, বৃষরাশির
অনেক সেক্টর থেকেই আমরা ভালো দেখতে পাই। যারা হোটেল ব্যবসা যারা করেন বৃষরাশি, তাদের জন্য একটা ভীষণ ভালো একটা সময় আসছে। যারা লোন নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের জন্য একটা ভালো সময় আসছে। এবং 2026-এর জুন মাসের 6 তারিখের মধ্যে বৃষরাশির জাতক জাতিকারা ব্যাংকিং কোনো সেক্টরে ঢুকে যেতে পারেন, ফিন্যান্সিয়াল কোনো প্রপোর্শনে তারা ঢুকে যেতে পারেন, স্টক মার্কেটে খুব ভালো রেজাল্ট তারা করবে। যারা মেরিনে যারা যুক্ত রয়েছে তাদের জন্য ভীষণ একটা ভালো সময়, নেভিতে যারা যুক্ত রয়েছে তাদের জন্য একটা ভীষণ ভালো সময়, যারা ওয়াটার ম্যানেজমেন্ট নিয়ে যারা কাজ করছেন তাদের জন্য ভীষণ ভালো সময়, যারা কেমিক্যাল নিয়ে যারা কাজকর্ম করছেন, রসায়ন নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের জন্য একটা খুব ভালো সময়। এবং যেহেতু চতুর্থে কেতু বসে থাকছে, তার মানে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট, তার মানে বুঝতেই হবে যাদের ওষুধের হোলসেলার বা যারা ওষুধের ডিলার বা যাদের ওষুধের কোনো একটা শপ রয়েছে বা যারা ডক্টরস চেম্বার করেন বা যারা ওষুধ নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে যারা কোনো কাজ করছেন তাদের জন্য একটা ভীষণ ভালো সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং বৃষরাশির 2026 যদি খারাপ যায় তাহলে বৃষরাশির যে জাতকের খারাপ যাচ্ছে সেটা তার দোষ, তার ব্যক্তিগত দোষ বা তার ন্যাটাল চার্টের দোষ। ওভারঅল যদি তুমি বলো, এখনো পর্যন্ত 2026-এর যা ন্যাটাল চার্ট আমরা দেখতে পাচ্ছি, গ্রহগত পজিশন যা দেখতে পাচ্ছি, বৃষরাশি যদি হেরে যায় তাহলে তার নিজের দোষে হারবে, নতুবা সবথেকে বড় জয়যাত্রা বৃষরাশি কিন্তু আসতে চলেছে 2026। এবং বৃষরাশি 2026 ডেফিনেটলি সাদার উপর বেশি থাকবে এবং কালো প্রচণ্ড পরিমাণে বৃষরাশির ব্যবহার করা উচিত। তার মানে একদম উচিত। তার মানে সাদা কালার আর ব্ল্যাক কালারকে প্রচণ্ড পরিমাণে ইউজ করা উচিত, সাথে পিঙ্ক আর ক্রিম। কিন্তু এটা ন্যাটাল চার্ট ওয়াইজ তুমি কবে কোন কালারটা, মানে কোন ডেতে কোন কালারটা পড়বে, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, এবার কোন কালারটা পড়বে সেটা তোমার পার্সোনাল অ্যাস্ট্রোলজার বলে দেবে। তো তোমরা যারা যারা পছন্দ করছে তাদের অ্যাস্ট্রোলজার কাছে গিয়ে কালার থেরাপির ওপর যদি থাকতে পারে তাহলে খুব ভালো হয়। মেডিটেশন প্রচণ্ড পরিমাণে করা উচিত আর প্রচণ্ড স্থির হয়ে যাওয়া উচিত বৃষরাশিকে। তার কারণ শনি একাদশে বসে রয়েছে, প্রচণ্ড সফলতা আসতে চলেছে, আর্থিক একটা বর্ষা আসতে চলেছে, অর্থ বৃদ্ধি হতে চলেছে বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে। যারা বিদেশে বসে রয়েছেন, বিদেশে কিছু বাড়ি ঘর তারা কিনতে পারেন। বিদেশে যাদের এতদিন ধরে ভিসা আটকে ছিল বা এতদিন ধরে যাদের পিআর পাচ্ছিলেন না, অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্সিয়ালশিপ যারা পাচ্ছিলেন না, তাদের জন্য একটা দারুণ একটা সময় কিন্তু বৃষরাশি আসতে চলেছে। এবং 2026-এর জুন মাসের পর থেকেই আমরা দেখব বৃষরাশি জাতক জাতিকারা যারা বিদেশে বসে রয়েছেন তারা পার্মানেন্টলি সেখানে সেটেল করার একটা জায়গা তাদের জন্য তৈরি হতে চলেছে। তো বৃষরাশির জন্য জয় জয়কারের বছর 2026, অসাধারণ বছর। শুধু বৃষরাশিকে টেম্পারামেন্ট ঠিক রাখতে হবে, স্থির হতে হবে। খুব চটজলদি আমি কোনো রিপারকেশন দেব না, যদি আমি দিই তাহলে আমার কিন্তু খারাপ হতে পারে। কি কি থেকে বাঁচতে হবে বৃষরাশিকে? অ্যালকোহল থেকে প্রচণ্ড পরিমাণে বাঁচতে হবে। যাদের অ্যালকোহলের নেশা আছে তারা যদি আস্তে আস্তে ছাড়তে পারেন তাহলে খুব ভালো হয়। পেট থেকে একটা বিশেষ সমস্যা তাদের আসতে পারে, মুখের উপর কোনো সমস্যা বৃষরাশি জুন মাস পর্যন্ত আসতে পারে, এবং স্কিনের কোনো সমস্যায় বৃষরাশি পড়তে পারেন। ওষুধ এমন কিছু খেয়ে নিল যার থেকে স্কিনের 2 থেকে 20 লাখ টাকা পর্যন্ত খরচা হতে পারে। তো সেই রকম জায়গা থেকে একটু সাবধানতা অবলম্বন করতেই হবে। আর যেহেতু অষ্টমপতি দ্বিতীয় বসে রয়েছে, তার মানে বৃষরাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবনে কিন্তু একটা জবনিকা আসতে পারে বা বৈবাহিক জীবন শেষ হয়ে যেতে পারে 2026-এর মে মাসের মধ্যে। আর যাদের এতদিন ধরে কেস চলছে তাদের কেসগুলো 2026-এর মের পর থেকে সেটেল ডাউন হয়ে যেতে পারে। তো সেই রকম একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি। তো নতুন শুরু বলা যেতে পারে, একটা নিউ বিগিনিং। ঠিকই বলেছো তুমি, নিউ বিগিনিং শুরু হতে পারে। মায়ের জায়গা থেকে শরীর স্বাস্থ্য বিশেষ খেয়াল রাখা উচিত। আর বৃষরাশির জাতক জাতিকারা যারা পথে ভ্রমণ করবেন তাদের জন্য সাবধানতা অবলম্বন করা উচিত। রাহু দশমে বসে রয়েছে। কিন্তু আমি আরেকটা কথা বলবো, বৃষরাশির জাতক জাতিকারা যারা ইউপিএসসি, WBCS বা এই ধরনের কিছু ক্যাটাগরির যারা পরীক্ষা দিতে চাইছেন তাদের জন্য কিন্তু একটা মোক্ষম সময় এসছে। আর যারা যারা বৃষরাশির ছেলেমেয়েরা যারা যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, যারা জয়েন্টের জন্য, অন্তত মেডিকেলের জন্য যারা প্রিপারেশন নিতে চায় তাদের জন্য অনবদ্য একটা বছর কিন্তু 2026। মানে এর থেকে ভালো আর কি হতে পারে? না, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। আমাদের আস্তে আস্তে মিথুনে চলে আসা উচিত। কারণ বৃষরাশির আমি বলবো সব দিক খোলা রয়েছে, খালি সে যদি চোখ কান পঞ্চ ইন্দ্রিয় বা দশ ইন্দ্রিয় যদি সে যদি খোলা রেখে কাজ করতে পারে, নিজেকে মোটিভেটেড করে যদি কাজে রাখতে পারে, নিশ্চয়ই 2026-এর শেষে তোমার কমেন্ট সেকশনে বলবে যে থ্যাংক ইউ রেনেসাদি, আমরা ভালো আছি। থ্যাংক ইউ, আপনাকে বলবে নিশ্চয়ই। এবার আমরা মিথুনের কথা শুনবো। মিথুনকে নিয়েও আমি ভীষণ আশাবাদী। তার কারণ দেখো, রাশি আমরা যখন 2026 শুরু করবো বৃহস্পতি রাশিতেই বসে থাকবে। মোটামুটি মিথুন রাশির 2026 ভালো যাওয়ার কথা। তার কারণ রাশিতে বৃহস্পতি থাকছে, তারপরে তার সপ্তমপতি, তার যে দশমপতি, সে আবার দ্বিতীয় চলে আসবে জুন মাস থেকে। তার মানে তার অর্থ ঘরে চলে আসবে। তার মানে বৃহস্পতি যখন তুঙ্গ হয়ে যাবে, বুঝতেই হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য একটা বেটার একটা জায়গা পাচ্ছি আমরা। শনি দশমে থাকছে, রাহু নবমে থাকছে,
কেতু ৩ নম্বরে থাকছে। আমার মিথুন রাশিকে নিয়ে কথা শুধু এই কেতুকে নিয়ে। কেন জানো? তার কারণ আমার মনে হয় শরীর সুস্থ রাখবেন ১, পথ দুর্ঘটনার অনেক সম্ভাবনা থাকবে, এই জায়গা থেকে একটু সাবধানতা। আর বাড়িতে যদি মিথুন রাশির বাচ্চা থাকে, তাদেরকে একটু সাবধানে বকুনি দেবেন। তার কারণ ২০২৬ সালে কেতু ৩ নম্বরে থাকলে আমরা যেটা বলি আয়ুরিষ্ট যোগ তৈরি হয়। তার মানে আয়ু নিয়ে কিছু একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি। তার মানে আত্মহননের পথ বেছে নিতে পারেন মিথুন রাশির জাতক জাতিকারা। তো সেই জায়গাটা আমাদের কাছে খুব ট্র্যাজিক এবং আমার মনে হয় প্রত্যেকটা মিথুন রাশির জাতক জাতিকাকে আমি একটাই কথা বলব, পজিটিভ ওয়েতে বাঁচুন। আর কেতু তো বেশিক্ষণ ৩ নম্বরে থাকবে না, নভেম্বর পর্যন্ত ৩ নম্বরে থাকবে। তার মানে যা যাত্রা করবেন, কোথাও ঘুরতে বেড়াতে যাচ্ছেন বা কোনো জায়গায় আপনি ট্রাভেল করছেন, তার মানে সেই জায়গায় সাবধান। যদি নিজে বাইক চালান, আমার মনে হয় বাইকটা ২০২৬-এর নভেম্বর পর্যন্ত চালানো উচিত না মিথুন রাশির জাতক জাতিকাদের, কারণ কেতু ৩ নম্বরে বসে রয়েছে। দেখো, মৃত্যুটা বড় কথা না, কেন মৃত্যু যন্ত্রণাটা অনেক বেশি বড় কথা। আজকে যদি কারো কোনো ক্ষতি হয় দৈহিকভাবে এবং সে যদি মৃত্যু যন্ত্রণা নিয়ে বেঁচে থাকে, তার মানে সেই বেঁচে থাকাটা খুব কষ্টের এবং কঠিন। আর বাচ্চাদের ক্ষেত্রে যেটা আমি বলবো, সেন্টিমেন্টাল জায়গা প্রচণ্ড পরিমাণে আসতে চলেছে। তো মিথুন রাশির বাচ্চাদের খুব মানে খারাপভাবে না বকুনি দিয়ে তাদেরকে একটু মাথায় হাত বুলিয়ে যদি বোঝানো যায়, তাদের পাশে যদি দাঁড়ানো যায়, তাহলে আমরা দেখব, খবরের কাগজ খুলে তো আমরা অনেক কিছু দেখতে পাই বা খুব স্যাড নিউজ দেখতে পাই, এগুলো যেন কারো বাড়িতে না ঘটে। দেখো, আমার পড়াশুনো টাকা পয়সার দরকার নেই, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এটা আমি অন্তত এটা আমার কামনা। তো কাজেই সেইভাবে ট্রিটমেন্ট করাটা উচিত। আর বৃহস্পতি যতক্ষণ পর্যন্ত রাশিতে থাকবে, এডুকেশনের জায়গায় আমি মিথুন রাশিকে নিয়ে খুব একটা বেশি খারাপ কিছু পাচ্ছি না। মিথুন রাশির ক্ষেত্রেও দুটো দিক খোলা রয়েছে, ইঞ্জিনিয়ারিং ট্রেড এবং মেডিকেল ট্রেড, এই দুটো দিক খোলা রইল। তার মানে তারা চাইলেই এই দুটো দিকে তারা ইঞ্জিনিয়ারিং ট্রেডে তারা সফলতা অর্জন করতে পারে এবং মেডিকেল ট্রেডে তারা সফলতা অর্জন করবে। সবথেকে বেশি সফলতার প্রফেশনের জায়গায় যারা থাকবেন তারা হচ্ছে মেডিকেল, যারা প্র্যাকটিস করছেন তারা, আর যারা মেডিকেল হিলার এবং যারা তন্ত্রমন্ত্র নিয়ে যারা কাজ করছেন তারা প্রচণ্ড ভালো থাকবেন, যারা সাইকোলজিক্যাল হিলার তারা প্রচণ্ড ভালো থাকবেন, যারা ফিজিওথেরাপিস্ট তারা অত্যন্ত ভালো থাকবেন, যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন তারা অত্যন্ত ভালো ব্যবসা করতে পারবেন, কারণ রাহু নবমে বসে রয়েছে। মার্কেটিং ডিপার্টমেন্ট একটা দারুণ একটা ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্টে অনেক ভালো ভালো প্রভিশন আমরা দেখতে পাচ্ছি। শনি দশমে থাকছে, বৃহস্পতি রাশিতে থাকছে, জুন মাস থেকে আমরা বৃহস্পতিকে দ্বিতীয় দেখতে পাবো, তার মানে ফাইন্যান্সিয়াল প্রপোর্শনেট খুলবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ২০২৬ সালটা পুরোটাই মিথুন রাশির জন্য ব্যাংকিং সেক্টর বা ফিনান্সিয়াল সেক্টরে তাদের কোনো চাকরি হতে পারে, বা এই সেক্টরে নিয়ে তারা যদি কোনো ব্যবসা করে থাকেন তাহলে সেখানে তাদের কোনো একটা উন্নতি আমরা কিন্তু দেখতেই পাচ্ছি। রাশিতে বৃহস্পতি যতক্ষণ অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত প্রমোশন অনেক উঁচুর দিকে যেতে পারে। রাশির দ্বিতীয় যখন বৃহস্পতি চলে আসবে, তার মানে প্রমোশনের সাথে সাথে ইনক্রিমেন্ট এবং কিছু পয়সার বৃদ্ধি আমরা কিন্তু মিথুন রাশির জন্য দেখতে পাচ্ছি। কারণ মিথুন রাশির ক্ষেত্রেও কিন্তু জানো তো রেনেসা, আমি বলবো বৃষ রাশি যতটা আনন্দ করবে, মিথুন রাশিও অনেকটাই ততটা আনন্দ করবে। সর্বক্ষেত্রেও তাদের জয় জয়কার একটা হওয়ার কথা রয়েছে, কিন্তু ৩ নম্বরে কেতু সব সময় যেটা করে হেলথ নিয়ে ভুগিয়ে দেয়। তার মানে হেলথের কারণে তুমি যদি পিছিয়ে পড়ো, হেলথের কারণে তোমাকে পিছিয়ে থাকতে হচ্ছে। তো কাজেই নিজের হেলথের দিকে একটু নজর রাখতে হবে, একটু ফিটনেস ফ্রিক হওয়া, সকালবেলা হাঁটতে বেরোনো, এবং যারা ৫০ বছর ঊর্ধ্ব বয়স্ক যারা মামাসিমারা যারা তোমার এই অনুষ্ঠানটা দেখবেন, তাদের জন্য আমি একটা মানে জুন মাস পর্যন্ত তাদের জন্য একটা প্রিকশন বলবো যে বেশি উত্তেজিত হবেন না, বিপিকে কন্ট্রোল করার চেষ্টা করুন, এবং বাড়িতে যদি বয়স্ক লোক থাকে মিথুন রাশির, তাদের হার্টের কোনো জায়গায় সমস্যা আসতে পারে, হার্ট রিলেটেড ক্যান্সার, তাদের কিছু সমস্যা বা লাং ক্যান্সারের কিছু জায়গায় ক্যান্সার একটা সমস্যা আমরা কিন্তু দেখতে পাচ্ছি, সেই জায়গাটা আমাদের কাছে খুব খারাপ। বাকি আমরা ওভারঅল বলবো যারা ট্রান্সপোর্টে নিয়ে কাজ করছেন, যারা লজিস্টিক্স নিয়ে ব্যবসা করছেন, তাদের জন্য একটা ভালো একটা সময় আমরা দেখতে পাচ্ছি। শনি দশমে যখন বসেই রয়েছে, তার মানে দশমে যখন শনি কানেক্ট করেন এবং এরপরে বৃহস্পতি সেই শনির উপর দৃষ্টি ফেলতে আরম্ভ করবে, তার মানে বোঝাই যাচ্ছে যে কিছু সরকারি চাকরি বা বেসরকারি চাকরির কিছু ক্ষেত্র তৈরি হচ্ছে। যারা যোগ্য তারা ডেফিনেটলি সেই জায়গায় কিন্তু অ্যাচিভমেন্ট পেয়ে যাবেন, এবং যারা যোগ্য নন ভাবছেন তারা আস্তে আস্তে নিজেকে সেই যোগ্যতার স্তরে নিয়ে আসুন, যদি নিয়ে আসতে পারে তাদের জন্য। কারণ মিথুন রাশির জন্য অনবদ্য একটা বছর ২০২৬, ডেফিনেটলি এ নিয়ে কোনো সন্দেহ নেই। শুধু বাদ সাধবে কেতু, আর কেউ না। আর রাহু যতক্ষণ নবমে থাকবে, তার মানে বুঝতে হবে যে বাড়িতে যদি ছোট ছোট বাচ্চা থাকে যাদের বয়স অন্তত ১৮ বছরের নিচে, তাদের যদি রাহুর দশা থাকে এবং তার বাবা যদি জীবিত থাকেন, তাহলে তার বাবার উপর কিছু সমস্যা আসতে চলেছে। বা সেক্ষেত্রেও আমি আরেকটা জিনিস দেখব যে খুব খারাপ যদি দশা চলে, তাহলে বাড়িতেও শোকের ছায়া নেমে আসতে পারে মিথুন রাশির ক্ষেত্রে, বাবার ক্ষেত্রে। তাহলে মিথুন রাশির ক্ষেত্রে বাবার, বৃষ রাশির ক্ষেত্রে মায়ের, যেন আমরা বললাম, মিথুন রাশির ক্ষেত্রে বাবার জায়গাটা অত্যন্ত সাবধানে পরিচালনা করা উচিত, বা বাবার জায়গাটা দেখে রাখা উচিত। এবং বাবাদের যদি হার্টের জায়গায় বা হাই বিপি রিলেটেড কিছু থাকে, তাহলে সেই জায়গায় আমার মনে হয় এক্ষুনি সেটা একটা ট্রিটমেন্টের মধ্যে আনা, একটা প্রিকশন নেওয়া, আর এছাড়া নিজেদের একটা ভালো জায়গায় বিচরণ করানো আমার মনে হয় উচিত।
সিস্টেমেটিক ওয়েতে যদি মিথুন রাশি চলতে পারে, পড়াশুনো করতে পারে, ঠিকঠাক যদি ছাত্রছাত্রীরাও ভালো রেজাল্ট করবে, যারা প্রফেশনাল লোক তারাও ভালো ইনকাম করবে। কাজে মিথুন রাশির জন্য বাধা কিছু নেই, বাধা একমাত্র এই একটাই, ৩ নম্বরে কেতু। কাজেই ট্রাভেল করুন সাবধানে, নিজের শরীরকে ভালো রাখুন, কারণ ৩ নম্বরে কেতু আপনার আয়ুরিষ্টতা যোগ তৈরি করছে নভেম্বর পর্যন্ত। তবে নভেম্বর পর্যন্ত আপনার হেলথে কিছু হয়ে গেলে আপনার জীবন থেকে ২০২৬-এর সফলতা চলে যেতে পারে। তো মিথুন রাশির জাতক জাতিকাদের ২০২৬ সালে সবুজ রং একটু ইউজ করা উচিত, পিঙ্ক কালারটা একটু ইউজ করা উচিত। এবং ২০২৬-এ যদি আমি বলবো, যেহেতু ৩ নম্বর ভাবে কেতু বসে রয়েছে, এরা যদি মহাকালের মন্দির একটু বারে বারে দর্শন করতে পারে, তাহলে আমার মনে হয় তাদের জন্য ২০২৬ একটু অনবদ্য যেতে পারে, একটু বারে বারে একটু উজ্জয়ন যেতে হতে পারে। বাবার শরণাপন্ন নিলে আমার মনে হয় ২০২৬ মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অনেক ভালো, পারফেক্ট একটা হয়ে যাবে। কারণ বাবা অনেক কিছু একদম নেগেটিভিটিকে হয়তো কেড়ে কেড়ে নেবেন, নেন, কেড়ে হ্যাঁ কেড়ে নেবেন, এবং তো নিজেদের মধ্যে বা মিথুন রাশি জাতক জাতিকারের উপর একটা ঊর্জা দেবে, এমন একটা ঊর্জা যে ঊর্জাটা ২০২৬-এ তাকে উঁচুতে ওঠাতে একটা সাহায্য করবে। আর বাচ্চাদের বকুনি দিতে গেলে আমি বলবো ভীষণ সাবধানে, একটু ভেবেচিন্তে, পারলে বকবেন না, একটু বোঝানোর চেষ্টা করুন। একদম অনেকটাই ক্লিয়ার হয়ে গেল। আমার মনে হয় এরপর পরের রাশিতে আমাদের যাওয়া উচিত কর্কট রাশি। কর্কট রাশির জন্য তো বৃষ রাশির মতোই তো কর্কট রাশির অবস্থা। তার কারণ কর্কট রাশিও ২০২৬ সালের শেষের দিকে, দেখো আমি কিন্তু সিট বেল্ট বেঁধে বসতে বলেছিলাম, বাট আমি মিথুন রাশির ক্ষেত্রে একটু খারাপ বললাম, মেষ রাশিকে আমি 50-50 বললাম, আর কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু আমি এবার যেটা বলবো 50-50 না, 90-10। তার কারণ 90 ভাগ তোমার হাতে রয়েছে, 10 ভাগ গ্রহের হাতে রয়েছে। কেন? তার কারণ হচ্ছে দ্বিতীয় কেতু বসে রয়েছে আর রাহু অষ্টমে থাকছে। তার মানে কিছু স্ট্রাগল তোমাকে ২০২৬-এ কর্কট রাশিকে ফেস করতেই হবে। বাট দেখো শনি কোথায়? নবম ভাবে বসে রয়েছে, পিতা ধর্ম ভাগ্যে বসে রয়েছে। বৃহস্পতি কোথায়? যে নাকি ভাগ্যপতি, সে রাশির দ্বাদশে এসছে, এরপরে সে রাশিতে চলে আসবে। এবং কর্কট রাশির ক্ষেত্রে আমি বলবো বৃহস্পতি একটি অত্যন্ত উপাদেয় একটি ভালো গ্রহ, যে গ্রহ কর্কট রাশিকে অনেক উচ্চ আসনে নিয়ে যাবে। এবং ২০২৬-এর জুন মাসের ৬ তারিখের পর থেকে কর্কট রাশির অনবদ্য একটা বছর আসতে চলেছে। খালি জুন মাসের ৫ তারিখ পর্যন্ত তারা একটু সাবধানে চলুক, টুকটুক করে চলুক। তারপরে তারা এবার আস্তে আস্তে ফুল ফেজের যদি খেলতে আরম্ভ করে, তাহলে তারা লাইফে অনেক বড় বড় অ্যাচিভমেন্ট দেখতে আরম্ভ করবে। সিঙ্গেল নিয়ে খেলতে, এখন সিঙ্গেল নিয়ে খেলুক, এরপরে ৪-৬-এর দিকে যাব। কর্কট রাশির জাতক জাতিকা, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা আমি বলবো, তাদের বাবাদের অনেক সমস্যা চলছিল বিগত কয়েক বছর ধরে। এবার কর্কট রাশির জাতক জাতিকাদের বাবার জায়গা থেকে অনেক বেশি শান্তি পেতে আরম্ভ করবে কর্কট রাশির জাতক জাতিকারা। বাবার অর্থের জায়গায় একটা উন্নতি আমরা দেখতে পাচ্ছি, পিতার ভাগ্যের জায়গায় কিছু উন্নতি দেখতে পাবো, বাবার হেলথের জায়গায় বেশ কিছু আমরা উন্নতি কিন্তু আমরা দেখতে পাবো কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে। কর্কট রাশিকে আমি একটাই কথা বলবো, মেন্টাল ডিপ্রেশনে আক্রান্ত হবেন না। তার কারণ দ্বিতীয় কেতু বসে রয়েছে। কেতু যখনই মস্তিষ্কে বসে থাকে, সে কি করছে? দ্বিতীয় মানে আমার মনন, অ্যাকচুয়ালি মস্তিষ্ক না, আমার মনন। ৫ থেকে আমরা মস্তিষ্ক দেখি, আর ২ থেকে আমরা মনন দেখি। তার মানে কেতু এখন মনে বসে রয়েছে। তাহলে মনকে ভীষণ পজিটিভ ওয়েতে রাখতে হবে। যদি মনকে পজিটিভ ওয়েতে রাখা যায়, তাহলে কর্কট রাশির জাতক জাতিকারা ২০২৬ জিতে নেবে। আর যদি মনকে তারা কলুষিত করে ফেলে, কারণ কর্কট রাশির মধ্যে একটা সমস্যা হচ্ছে কি, কর্কট রাশি একটু লেজি হয়ে পড়ে হঠাৎ করে। তো ২০২৬ তার জন্য লেজি হলে চলবে না। যদিও শনি অষ্টমপতি, সে কোথায় চলে গেল? নবমে। কিন্তু অষ্টমে কে বসে রয়েছে? রাহু। রাহু কি করবে? তোমার মধ্যে একটা মায়া তৈরি করবে, বারংবার এমন এমন জগৎ তোমাকে দেখিয়ে দেবে, তোমার সেই দিকে তোমার ধাইতে ইচ্ছা করবে, বাট আমাকে সেই জায়গায় স্টপ। আর কর্কট রাশিকে ২০২৬-এ না বলা শিখতে হবে। যদি কর্কট রাশি ২০২৬-এ না বলতে শেখে, তাহলে কর্কট রাশির জাতক জাতিকাদের ২০২৬ শেষে তারা বলবে যে না, সত্যি একটা ভালো বছর কিন্তু আমরা কাটালাম। বেসিক্যালি তুমি যদি গ্রহগত অবস্থান দেখো, তাহলে কর্কট রাশির ২০২৬ অনবদ্য বছর। ফিনান্সিয়াল সেগমেন্টে অপূর্ব একটা জায়গা। তবে কখন থেকে? আফটার জুন, ফিনান্সিয়াল সেক্টর থেকে। তুমি যদি মনে করো জুন একটা প্যারামিটার, একটা দারুণ একটা জায়গা। কারণ জুন থেকে, যদিও মে মাস থেকে বৃহস্পতি রাশিতে ঢুকে যাচ্ছে, বাট তার ফল আমরা কখন পাবো? তার ফল পাবো জুন মাস থেকে। তার মানে জুন মাস থেকে কর্কট রাশির জন্য অভূতপূর্ব সময়। সে তুমি প্রফেশনাল হও, বা তুমি সেলফ মেড এমপ্লয়মেন্ট হও, এমপ্লয়ি হয়ে থাকো, বা তুমি কোনো বিজনেসম্যান হয়ে থাকো, বা তুমি কোনো গভর্নমেন্টের এমপ্লয়ি হয়ে থাকো, বা তুমি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতে পারো। তার মানে সর্ব সেক্টরে আমার কিন্তু একটা ভালো জায়গা আসছে। আর দ্বিতীয় কেতু তার মানে অর্থভাবে বসে রইল। তার মানে তোমাকে তোমার ফাইন্যান্সিয়াল প্ল্যানিংও ২০২৬-এ খুব সুন্দর করে করতে হবে। তার কারণ কেতু নভেম্বর পর্যন্ত দ্বিতীয় বসে থাকছে। তার মানে কেতু যেন তোমার অর্থকে নষ্ট না করে। তুমি মনে করলে আমার তো এখন অনেকটা টাকা হয়েছে, যাই এখানে গিয়ে একটা ইনভেস্ট করে দিই, কিন্তু ইনভেস্ট করার পর দেখা গেল সেই টাকাটা পুরো জিরো হয়ে গেল। তার মানে আমাকে ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে হবে। ইনভেস্টমেন্ট প্ল্যান যদি কর্কট রাশির জাতক জাতিকারা করতে পারে, তাহলে অভূতপূর্ব একটা জায়গা পেতে পারে। রাহু অষ্টমে বসে রয়েছে, দয়া করে জমি কিনবেন না। কেন? কর্কট রাশির জাতক জাতিকারা যখনই জমি কিনতে যাবে, তখনই সমস্যার মধ্যে পড়ে যাবে। সেই জমি নিয়ে ল লিটিগেশনের মধ্যে পড়ে যাবে, আইন আদালতের চক্কর। জমি নিয়ে একটা ব্লান্ডার, হয়তো সেই জমি ৩ জন কিনে রেখেছে, আমি তার
তারপরে গিয়ে কিনলাম। তো এইরকম একটা সমস্যার মধ্যে কিন্তু পড়তে পারে। সবথেকে ভালো ২০২৬ নভেম্বর পর্যন্ত কর্কট রাশির জাতক জাতিকারা যদি মনে করেন যে না আমার কাছে টাকা পয়সা এসছে, এবার আমি একটা বাড়ি ঘর কিনবো, মাথার উপরে একটা ছাদ দেবো, তাহলে ফ্ল্যাট কিনুন। এবং সেই ফ্ল্যাট যদি ৮ তলার উপরে হয় আরও ভালো, যদি তা না হয় অন্তত 4th ফ্লোরের উপরে যদি সেই ফ্ল্যাট হয় তাহলে তাদের জন্য বেস্ট পার্ট। যতটা তুমি বায়ুতত্ত্বে থাকবে তত তোমার জন্য বেটারমেন্ট। এভিয়েশনে ২০২৬ কর্কট রাশির জাতক জাতিকারা খুব ভালো একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি। মেডিকেল সেক্টরেও তাদের কিন্তু একটা জায়গা আমি দেখতে পাচ্ছি, খুব সুন্দর জায়গা। যারা এথিক্যাল হ্যাকিং নিয়ে কাজ করছেন, যারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছেন, যারা এআই নিয়ে কাজ করছে, কর্কট রাশির জাতক জাতিকারা তাদের জন্য ব্যাপক একটা জায়গা আসতে চলেছে। এবং তাদেরও হ্যাঁ, আমি একটাই কথা বলবো, কর্কট রাশির জাতক জাতিকারা অনেকে প্ল্যান করছেন বিদেশ যাব বিদেশ যাব বিদেশ যাব। শনি বসে রয়েছে নবমে, বাট রাহু তো অষ্টমে বসে রয়েছে। রাহু অষ্টমে বসে থাকলে দ্বিতীয় দৃষ্টি দিলে বিদেশ থেকে অর্থের আগমন হয় ঠিকই, কিন্তু সেটা কোন ক্ষেত্র থেকে? বিদেশে চাকরি করতে গেলে না, ইম্পোর্ট এক্সপোর্ট থেকে। তার মানে ইম্পোর্ট এক্সপোর্ট থেকে আমার অনেক টাকা আসতে পারে। কিন্তু আমার যদি মনে হয় যে আমি বিদেশে যাব প্ল্যান করছি, তাহলে আফটার নভেম্বর তোমাকে সেই প্ল্যান করতে হবে। নভেম্বর পর্যন্ত বাড়ির কাছাকাছি থাকাই ভালো, বা ভারতবর্ষের মধ্যেই ঘোরাফেরা করাটা তোমাদের জন্য শ্রেয় হতে পারে যারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা রয়েছেন। ফুড হ্যাবিট একটু কমাতে হবে, তার কারণ এই বছর যেটা আমি দেখতে পাচ্ছি থাইরয়েডের উপর একটু সমস্যা কর্কট রাশির জাতক জাতিকারা পাবেন। একটু মোটা হয়ে যেতে পারেন বা শুকনো হয়ে যেতে পারেন, কেমন? তো সেই জায়গাটা একটু সমস্যা আসতে পারে। আমি বলবো কর্কট রাশির জাতক জাতিকাদের যদি সব থেকে ভালো হয় যদি মাছ যদি তারা বেশি খায় ২০২৬ তাহলে তাদের জন্য বেস্ট পার্ট হতে পারে। এবং ক্যালসিয়াম জাতীয় জিনিসপত্র যত ইনটেক করবে তত বেটারমেন্ট ২০২৬ কর্কট রাশির জন্য। আর মোটিভেশনাল কিছু স্পিচ আমাকে শুনতে হবে। পজিটিভ মাইন্ড কিভাবে আমি ডেভেলপ করব তার জন্য সবসময় সচেতন থাকতে হবে কর্কট রাশির জাতক এবং জাতিকাকে। ২০২৬ কর্কট রাশির জাতক জাতিকারা নতুন ব্যবসা স্টার্ট করতে পারেন, কিন্তু সেখানে লোন কতটা নেবেন বা লোন নিয়ে কতটা, বা মার্কেটের লোন থেকে কতটা নেব, সেটাও কিন্তু ভেবে চিন্তে কাজ করতে হবে। যদি নেগেটিভ দশা অন্তর্দশা চলে, আমি যদি লোন নিয়ে ব্যবসা ফেঁদে ফেলি, রাহু অষ্টমে বসে রয়েছে, পেনাল্টি দিয়ে দেবে। তো সেই জায়গায় একটু সাবধানতা আমার মনে হয় অবলম্বন করা উচিত। তার মানে 50-50 একটা চান্সেস কর্কট রাশিরও থাকছে মেষ রাশির মতো। বাট যদি কর্কট রাশির জাতক জাতিকারা প্ল্যান্ড ওয়েতে চলে তাহলে মেষ রাশির থেকে তারা অনেক বেশি এগিয়ে যাবে। এবং সব থেকে বড় কথা যে নবমপতি আর ষষ্ঠপতি রাশিতে আসছে, তার মানে দেখো গভর্নমেন্ট সার্ভিসে আমরা দেখতে পাবো কর্কট রাশির জাতক জাতিকারা ২০২৬ গভর্নমেন্ট সার্ভিস পাচ্ছে, কিছু প্রমোশন অ্যাচিভ করবে। ২০২৬ জুন মাসের পর থেকে যারা ইউপিএসসি, ডাব্লিউপিসিএস বা কোনো ভালো স্ট্যাটাসের চাকরি যারা পেতে চাইছেন তাদের জন্য প্ল্যান করা উচিত ২০২৬ জুন মাসের পর, এবং তারা পাবেও। এবং এই জুন টু সামনের জুন, মানে ২০২৬ জুন থেকে ২৭ জুন পর্যন্ত অপূর্ব একটা সময় কর্কট রাশির জন্য আসতে চলেছে। এডুকেশনের জায়গা মারাত্মক ভালো একটা জায়গা আসতে চলেছে। বাচ্চারা ২০২৬ রেজাল্ট কিন্তু খারাপ হতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের। কেন? তার কারণ বৃহস্পতি দ্বাদশে বসে থাকবে বায়ুতত্ত্বে। তার মানে চিত্ত চাঞ্চল্যতার একটা আমি দেখতে পাচ্ছি। তার মানে ফোকাস না। আরও একটা জিনিস হচ্ছে যে বাচ্চারা পরীক্ষা দিতে যাবে, বাট জানা কোশ্চেনটাই ভুল করে চলে আসবে। কেমন? হয়তো দাঁড়িটা দেওয়ার কথা, সেই দাঁড়িটাই দিল না। তার মানে সিলি মিস্টেকগুলো কর্কট রাশি যা বাচ্চারা করতে পারে। তো আমার মনে হয় যারা দেখছে অনুষ্ঠানটা ২০২৬ যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আমি একটাই কথা বলবো, প্রশ্নপত্র বারবার পড়ুন, তারপরে উত্তর দিন। এবং আমি কম উত্তর দেবো, কিন্তু সেটা যেন নেগেটিভ মার্কিংয়ে না যায়। এইভাবে কর্কট রাশিকে একটু চলতে হবে। ওভারঅল ভালো সময়, কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের যারা একটু বয়স্ক যারা রয়েছেন তাদের কোমর থেকে পা পর্যন্ত একটু সমস্যা আসতে পারে, হাড়ের যন্ত্রণা নিয়ে একটু সমস্যা আসতে পারে, নার্ভের রোগ নিয়ে কিছু সমস্যা আমরা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য দেখব। লাল রং বেশি ব্যবহার করা উচিত কর্কট রাশির জাতক এবং জাতিকাদের। যাদের কর্কট রাশি কিন্তু মঙ্গল তার রাশিতে বসে রয়েছে, নিচস্থ হয়ে বসে রয়েছে, লাল থেকে দূরে চলে যাবেন, তখন আপনারা হলুদ ব্যবহার করা শুরু করুন। এবং ২০২৬ কর্কট রাশির লাল রং, হলুদ রং, পিঙ্ক কালার, এই রকম রং যদি সে বেশি ব্যবহার করতে পারে তাদের জন্য বেস্ট হতে পারে। এবং কর্কট রাশির ক্ষেত্রেও কিন্তু আমি একটা কথা বলবো, কালো রং কিছু কিছু ক্ষেত্রে ইউজ করাটা উচিত, কিন্তু সেটা বুঝে নিতে হবে কি দশা অন্তর্দশা চলছে। আর এবার তাহলে আমাদের যে রাশিটার দিকে নজর দিতে হবে সেটা সিংহ রাশি। হ্যাঁ, একটা ভ্যালুয়েবল রাশি। এবং সিংহ রাশির মানে হচ্ছে যে রবির বছর, সিংহেরও মালিক তো রবি, মানে বলা যেতে পারে যে এক সমসম্পর্কের বছরের মধ্যে দিয়ে হাঁটছি। সিংহ রাশির ক্ষেত্রে যেটা দেখবো যে রাশিতে কেতুর অবস্থান এবং রাশির অষ্টমে শনি থাকছে। তো আমি সবার আগে সিংহ রাশিকে যেটা বলবো যে পেট থেকে প্রচণ্ড পরিমাণে সাবধান। বাচ্চাদের পেটের ট্রাবল বা অমুক তমুক এগুলো নিয়ে একটু ভুগতেই হবে, বা কিছু বদহজম, গ্যাস্ট্রিকের প্রবলেম, যা খেলো হজম হলো না, এগুলো তো একটু আছেই বাচ্চাদের ক্ষেত্রে। কিন্তু আমার কথা হচ্ছে যারা 40 বছর বয়সের ঊর্ধ্ব তাদের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা দেখতে পাবো যে কিডনিতে স্টোন, এটা একটা সমস্যা, অ্যাপেন্ডিক্সের সমস্যা, বা কোনো টিউমার বা পেট রিলেটেড যাবতীয় যা প্রবলেম আছে সেই সমস্ত জায়গা থেকে কিন্তু সিংহ রাশিকে প্রচণ্ড পরিমাণে সাবধানতা অবলম্বন করতে হবে।
সিংহ রাশিকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কি জল খাচ্ছে সিংহ রাশি, কারণ জলের উপর ভীষণ গুরুত্ব দিতে হবে। তার কারণ সে ষষ্ঠপতি শনি এবং সপ্তমপতি শনি সে অষ্টমে বসে রয়েছে এবং সে জলেই বসে রয়েছে, তার মানে জলবাহিত কোনো রোগের কিন্তু সম্ভাবনা সিংহ রাশি থেকে যাচ্ছে, 1 নম্বর। তার মানে টাইফয়েড হতে পারে, কলেরা হতে পারে, এই ধরনের কিছু ব্যাপার হতে পারে। এবং মশার কামড় থেকে যে ধরনের রোগ হয়, যেমন ডেঙ্গু, তার ম্যালেরিয়া, এই ধরনের কিছু রোগ থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে সিংহরাশির জাতক এবং জাতিকাকে। কেতু যেহেতু চন্দ্রের উপর বসে রয়েছে, তার মানে স্কিনের কিছু সমস্যা এবং ডান চোখের কিছু প্রবলেম কিন্তু সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আসতে চলেছে। আর শনি যেহেতু অষ্টমে বসে রয়েছে, ডান চোখের উপর একটা প্রবলেম দেয়। এবং দেখো, ষষ্ঠপতি যখন অষ্টমে, তাহলে ষষ্ঠ মানে রোগ ঋণ রিপু জ্বালা, সে বসে রইল কোথায়? সে বসে রইল অষ্টম। অষ্টম মানে কি? অষ্টম থেকে আমরা সুস্থতা বিচার করি, আমরা কতটা ভুগবো আমাদের জীবনে, সেই জায়গাটা তার মানে অষ্টম একটা বাধক স্থান। আবার অষ্টম হচ্ছে আমাদের নিগূঢ় তত্ত্বের সব থেকে বড় কারক গ্রহ, যে আমি জীবনে কত সম্পত্তি করব, কত বড় লোক হবো, সব আমাকে অষ্টম বলবে। তার মানে অষ্টমটা একটা খুব ভাইটাল জায়গা। কিন্তু সেখানে কে এসে বসেছে? সেখানে ষষ্ঠপতি এসে বসেছে, সপ্তমপতি এসে বসেছে। আমার এখানে যেহেতু সপ্তমপতি, তাই এখান থেকে আমার আরেকটা কথা, কনজুগাল লাইফ নিয়ে যারা যারা অলরেডি কনজুগাল লাইফে আছেন সিংহরাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের লাইফ পার্টনারের হেলথ রিলেটেড কোনো সমস্যা যেন ইস্যু না আসে। আমি কোনো ডিভোর্স কিছু বলছি না, লাইফ পার্টনারের হেলথ রিলেটেড কোনো প্রবলেম কিন্তু সিংহরাশির জাতক জাতিকাদের আসতে পারেন, সেই জায়গা থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। আর যেটা করবে 2026-এ, সেটা হচ্ছে যে আমি কি করছি, কেন করছি, সেটা 5 বার ভাববো, তারপর করব। অর্থাৎ সিংহরাশির ক্ষেত্রে 2026-এ ওই প্রবাদ বাক্যটা খুব ইম্পর্টেন্ট, যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো সেই জায়গাটা সিংহরাশিকে একটু ফলো করতে হবে। ছটফট করলে হবে না। এবং অষ্টমপতি যখন তুঙ্গ হবে, তার মানে বুঝতে হবে জুন মাসের 5 তারিখের পর থেকে সিংহ রাশির ক্ষেত্রেও একটা অনবদ্য জায়গা আসছে, যদিও সেটা অপচয়ের জায়গা, কারণ সিংহের দ্বাদশ হচ্ছে কর্কট রাশি, তার মানে কর্কট রাশিটা হচ্ছে সিংহের ক্ষেত্রে কিন্তু অপচয়ের জায়গা। তার অষ্টমপতি, তার পঞ্চমপতি, সিংহের পঞ্চমপতি, আমার প্রতিষ্ঠার কারক গ্রহ, নিগূঢ় তত্ত্বের সফলতার কারক গ্রহ। আবার শুধু তাই না, বাধকপতিও সে তুঙ্গ হচ্ছে, তার মানে বাধাও চরম পরিমাণে পেতে আরম্ভ করবে সিংহ রাশির জাতক জাতিকারা, কিন্তু প্রতিষ্ঠাও চরম পরিমাণে পেতে আরম্ভ করবে। কেন? অপচয়ের জায়গা যেহেতু। তার মানে বুঝতে হবে আমাকে যা করছি আমি 5 বার ভাববো, কেন? আমার যেন কোনো কিছু লস না হয়, আমি সঠিক জায়গায় ইনভেস্ট করছি কিনা, আমি সঠিক পড়াশোনার সাবজেক্টটাকে চয়ন করছি কিনা। যদি সেটা হয়, তাহলে আমার মনে হয় 2026-এ সিংহরাশি কিন্তু খুব বেশি প্রবলেম আর হওয়ার কথা নয়। সিংহরাশি কোথায় কোথায় বাজিমাত করবে? যারা ইউপিএসসিতে আছেন, বা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ চাকরি করছেন, যারা পুলিশ সার্ভিসে রয়েছেন, যারা মিলিটারিতে রয়েছেন, যারা আর্মিতে রয়েছেন, যারা ডিফেন্সে রয়েছেন, যারা নেভিতে রয়েছেন, তাদের জন্য ব্যাপক একটা সময় কিন্তু আমি দেখতে পাচ্ছি। রাহু কোথায়? রাহু সপ্তমে বসে রইল, তার মানে মার্কেটিং ফিল্ড, তারপরে ট্যুরিজমের নিয়ে যারা কাজকর্ম করছেন, তাদের জন্য একটা অনবদ্য জায়গা আসতে চলেছে। যারা ফিশ নিয়ে কাজ করে, সিংহরাশি জাতক জাতিকা যারা ফিশ ইম্পোর্ট এক্সপোর্ট করে, তাদের জন্য অভূতপূর্ব একটা জায়গা। কিন্তু ফিশ কোন ফিশ? শুধু সামুদ্রিক ফিশ, তার মানে সমুদ্রের মাছ নিয়ে যারা ব্যবসা করছেন, তাদের জন্য একটা ব্যাপক সময় আসতে চলেছে। সিংহরাশির যাদের পেট্রোল পাম্পের ব্যবসা রয়েছেন, তাদের জন্য খুব একটা ভালো সময়। যাদের ইলেকট্রনিক্সের ব্যবসা, তাদের জন্য জুন মাস পর্যন্ত ভালো সময়। জুন মাসের পরের থেকে আবার ইলেকট্রনিক্সের ব্যবসা একটা সমস্যা আসতে চলেছে, তো সেই জায়গাগুলো আমাদের দেখে রাখতে হবে। ষষ্ঠপতি যেহেতু অষ্টমে বসে রইল, তার মানে যারা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট, মানে যারা ওষুধ ম্যানুফ্যাকচারিংয়ে যারা রয়েছে, তাদের জন্য সিংহরাশির কিন্তু একটা ব্যাপক একটা জায়গা। অর্থাৎ আমার যদি একটা ব্র্যান্ড একটা ওষুধ থাকে, আমি সেই ওষুধটা বেশি উৎপন্ন করছি, তাদের জন্য একটা বেটার জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিংহরাশির জাতক এবং জাতিকাদের জন্য। ফাইন্যান্সিয়াল জায়গায় আমি বলবো সিংহরাশির জাতক জাতিকাদের প্রচুর পরিমাণে শেয়ার মার্কেটে ইনভেস্ট করা উচিত। কারণ অবশ্যই, কারণ শেয়ার মার্কেট এমন একটা মার্কেট যেখান থেকে 2026-এ সিংহরাশি বড়লোক হবে। সিংহরাশি মার্সিডিজ কিনবে, বিএমডাব্লিউ কিনবে, ল্যান্সার কিনবে, জ্যাগুয়ার কিনবে, কিন্তু দেখে নিতে হবে আমি কোনটা করছি। তার মানে এখানে আবার একটা ফ্র্যাকশন আছে। কি ফ্র্যাকশন রেনেসা? সেটা হচ্ছে বৃহস্পতি যতক্ষণ পর্যন্ত বায়ুতত্ত্বে থাকবে, রাহুও তো বায়ুতত্ত্বে রয়েছে, শনি জলে রয়েছে, তার মানে বৃহস্পতি জুন মাস পর্যন্ত বায়ুতত্ত্বের এফেক্ট দেবে, জুন মাসের 5 তারিখ পর্যন্ত। তাহলে আমি জুন মাসের 5 তারিখ পর্যন্ত অপশান করব না, ইন্ট্রাডে করব না, আমি সুইং করব বা ফিউচার অপশানে যাব। কিন্তু আমি জুন মাস যেই 5 তারিখ চলে গেল, তারপর থেকে আমি শেয়ার মার্কেট, যদি আমি সিংহরাশি হই, তাহলে আমি কিন্তু কি করব, তখন আমি শেয়ার মার্কেটে ডেইলি ট্রেড করতে আরম্ভ করব। সেখান থেকে আমি আবার ভালো একটা ইনকাম আমি কিন্তু শুরু করতে পারি।
রাখিমালের ব্যবসায় খুব ভালো একটা জায়গা আমি দেখতে পাচ্ছি। যারা মনস্তত্ত্ববিদ তাদের জন্য একটা ভালো জায়গা, যারা মোটিভেশনাল স্পিকার তাদের জন্য একটা ভালো জায়গা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সবথেকে বড় সমস্যা যেটা হবে সিংহ রাশির ক্ষেত্রে, যেটা আমি নেগেটিভ বলবো, সেটা ছাত্রছাত্রী। কেন? কেতু যেহেতু সিংহ রাশিতে বসে রয়েছে, তারা ছাত্রছাত্রীদের একটা সাইকোলজিক্যাল একটা এফেক্ট কিন্তু আসতে চলেছে, অর্থাৎ ভয় পেয়ে যাওয়া। বাড়ি থেকে তার প্রিপারেশন একদম দারুণ, কিন্তু সে পরীক্ষার হলে গিয়ে ভাবলো কি আমি পারবো তো, আমি পারবো তো, আমি পারবো তো, এই একটা দোনমনো একটা করতে পারে। তাহলে এই জায়গাটা যেন সিংহরাশির না হয়, তার জন্য দরকার পড়লে আমি বলবো সিংহরাশির উচিত প্রতিদিন রাত্রিবেলা শোয়ার আগে সারাদিন আমি কি করলাম সেটা ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখি। তার মানে সাবকনশাস মাইন্ডকে আমি অ্যাক্টিভ করতে আরম্ভ করছি। সাবকনশাস মাইন্ড যখনই তোমার সাথে চলবে, তুমি যখন যেখানে ভুল করবে, সাবকনশাস মাইন্ড অ্যাক্টিভ হলে তোমাকে সে জানান দেবে এটা তুমি ভুল করছো। তার মানে আমার মনে হয় সিংহরাশির ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে মেয়েদের, বা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, যারা সরকারি চাকরির পরীক্ষা দেবে, বা অন্যান্য বিভিন্ন যে সমস্ত জায়গায় যারা ইন্টারভিউগুলো দেবে, তাদের তো একটা এই সমস্যা আসতে পারে যে ইন্টারভিউ হলে গিয়ে ভাবছে এই রে আমি মনে হয় আজকে ভালো প্রশ্নের উত্তর দিতে পারবো না। তা নয়, কনফার্ম ওয়েতে যদি উত্তর দিতে পারে তাহলে দারুণ একটা জায়গা পাবে। কনফিউশন এবং আমি বলবো কনফিডেন্সের অভাব। আর সিংহরাশির জাতক এবং জাতিকাদের জমিতে প্রচুর ইনভেস্ট করা উচিত। কেন? তার কারণ সিংহরাশির জাতক জাতিকাদের জমিতে প্রচুর পরিমাণে ইনভেস্ট করলে তারা সেখান থেকে প্রচুর লাভ বা বেনিফিট তারা পাবে, ডেফিনেটলি পাবেন। এবার একটা সমস্যা আমি শোনাবো, সেটা হচ্ছে যে সমস্যা নয়, আনন্দের খবর, যে যারা কনজুগাল লাইফে বসে রয়েছেন তাদের পার্টনার যদি চাকরিরতা বা চাকরিরত হন, তাহলে তারা এবার বাড়ি থেকে একটু দূরে চলে যেতে পারেন, সেই রকম একটা সম্ভাবনা আছে। বা একটা প্রমোশন পেয়ে গেলেন, বা তাদেরকে হয়তো সে আছেন বেঙ্গলে, তাকে আসামে পোস্টিং দিয়ে দেওয়া হলো, এইরকম কিছু সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সাময়িক একটা দূরত্ব। কিন্তু রেলে চাকরি যদি যারা পেতে চাইছেন, যদি রেলের কোনো অপশন খোলা থাকে, তাহলে 2026 নভেম্বরের মধ্যে তার প্ল্যানিং সেরে ফেলা উচিত, এবং নভেম্বরের মধ্যে যে যে পরীক্ষাগুলো আসবে সেগুলো দিয়ে দিলে খুব ভালো হয়। এবং গভর্নমেন্টের যে সমস্ত ব্যাংকিং বা গ্রামীণ যে সমস্ত ব্যাংকিং রয়েছে, সেই সমস্ত ব্যাংকের যদি পরীক্ষার কোনো অপশন থাকে, সেটা জুন মাসের মধ্যে যদি কেউ দিতে পারেন, তাহলে তার রেজাল্ট একটা ভালো হওয়ার পেতে, মানে ভালো খবর আমরা পেতে পারি, মিষ্টি আমি আর তুমি দুজনেই খেতে পারি, কোনো চাপ নেই। তার মানে সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা খুব মজাদার একটা বিষয়। খুব ইনস্টিংক্টিভলি চলতে হবে, খুব ক্যালকুলেটিভ ওয়েতে চলতে হবে, আর নিজের মনকে প্রচণ্ড আয়ত্তে রাখতে হবে যে না আমি পারবো, আমি পারবো। কারণ কেতু চন্দ্রের রাশিতে বসে, আপনার রাশিতে বসে রয়েছে, তার মানে একটা ঘোলাটে, একটা ধোঁয়াশা তৈরি করবে। আমাকে এখান থেকে ধোঁয়াশাটাকে আমাকে বার করতে হবে। আমার জীবন থেকে নেগেটিভটা চলে গেলে পজিটিভটা আমার পড়ে থাকবে। তাহলে সেই ওয়েতে যদি আমি চলতে পারি, ডেফিনেট। আর আমি তো একটা উপায় বলে দিলাম, ডায়েরি লেখার অভ্যাসটা শুরু করা, বা যারা যারা পসিবল হচ্ছে মেডিটেশন করা, তাদের জন্য ডেফিনেটলি ভালো। চোখের যত্ন নেওয়াটা আমার মনে হয় বিশেষ পরিমাণে দরকার। আর কিছু অ্যালার্জিটিক কিছু সমস্যা আসতে পারে, সেটাও আমার মনে হয় সিংহ রাশির জাতক জাতিকাদের একটু সাবধানতা অবলম্বন করে নেওয়া উচিত। আমরা তো মোটামুটি সিংহ রাশি সবই ক্যালকুলেট করলাম। কালারটা আমরা বলিনি। সিংহ রাশির ক্ষেত্রে যেটা আমি বলবো, ব্ল্যাক কালারটাকে আপাতত একটু অ্যাভয়েড করা, ব্লু কালারটাকে আপাতত একটু অ্যাভয়েড করা, আর গ্রিন কালারটাকে আপাতত একটু অ্যাভয়েড করা। যাদের যাদের জন্মকালীন মঙ্গল নিচস্থ, তারা লাল অ্যাভয়েড করতে পারেন। ডার্ক লাল না পড়ে তারা যদি একটু লাইট শেডেড বা ব্রাইট কালারের একটা লাল পড়েন, তাহলে তাদের জন্য খুব ভালো হতে পারে। ওভারঅল সিংহ রাশির জন্য সাদা, ওভারঅল সিংহ রাশির জন্য একটু পিঙ্ক কালার, ওভারঅল সিংহ রাশির জন্য ইয়েলো শেডেড যে সমস্ত বা কাইনেটিক ইয়েলো যেগুলো আছে, এই ধরনের কিছু কালার সিংহ রাশির জন্য ভালো। তবে আমি বলবো, যেহেতু সূর্যের দিকে তাকালে তোমার চোখ কি হয়ে যায়, কালো হয়ে যায়। কিন্তু সূর্যের যখনই আলো বাড়তে আরম্ভ করে, সূর্যের রংটা কিরম লাগে, সাদাটে লাগে না। প্রথমে সূর্য কমলা হয়, তাহলে অরেঞ্জ কালার তার জন্য ভালো, পিঙ্ক কালার তার জন্য ভালো, সাদা কালার তাদের জন্য ভালো, ক্রিম কালার তাদের জন্য 2026 অনবদ্য একটা কালার হতে পারে। আর ভোজন তুমি সব রকম খেতে পারো, কিন্তু যদি মনে হয় যে মাছ মাংসর প্রতি কোনটা ভালো, তাহলে আমি বলবো মাছ খেলে সিংহ রাশির জন্য বেস্ট একটা পার্ট। চিকেন থেকে যতটা দূরে থাকবে, সিংহ রাশির ডেভেলপমেন্ট ততটাই খুঁজে পাবে 2026। এবং সিংহ রাশির আরেকটা ভালো খবর শোনাবো, সেটা হচ্ছে ভালো গুরু পেতে পারেন সিংহ রাশির জাতক জাতিকারা 2026। শনি টিচার, বা কেউ যদি মনে হয় রিলিজিয়াস আমি পথে আমি হাঁটবো, আমার একজন আধ্যাত্মিক গুরু প্রয়োজন, তাহলে সেই আধ্যাত্মিক গুরু তারা লাভ করতে পারেন। সেটাও কিন্তু একটা সুন্দর একটা জায়গা সিংহ রাশির জন্য আসতে চলেছে। মানে যথেষ্টই ভালো, সিংহ রাশির যথেষ্ট ভালো বছর 2026। দেখো, সিংহ রাশির ক্ষেত্রে অনেকে বলছে যে ঢাইয়া চলছে, এগুলো অমূলক কথা। পরবর্তীকালে আমি আর তুমি আমাকে ডাকো, আমি নিশ্চয়ই এগুলো নিয়ে একটা আলোচনা করব। যে কালসর্প বলে কিছু হয় না, সাড়ে সাথী বলে কিছু হয় না, মাঙ্গলিক দোষ বলে কিছু হয় না, এগুলো একটা ভ্রান্ত কিছু ব্যবসায়িক টার্ম। এগুলো দেখিয়ে, ভয় দেখিয়ে মানুষকে দূরে সরিয়ে দেওয়া হয়। মীন রাশির সাড়ে সাথী
চলছে, এটা বললে কিন্তু মীন রাশি সব থেকে ভালো সময় আমি বলবো যখন মীন রাশিতে আসবো। তো সিংহ রাশি আগে শেষ করে নিই। তো সিংহ রাশি মোটামুটি আমি যা বললাম যে সিংহ রাশি ক্ষেত্রে ঢাইয়া চলছে বলছে, না ঢাইয়া চলার কোনো ব্যাপার নেই। সিংহ রাশিকে যেটা করতে হবে, সিংহ রাশিকে একটু স্লো চলতে হবে। আমি কি বলেছি প্রথমেই, যে আমি ভাবিয়া করিব কাজ, তার করিয়া ভাবিব না। প্ল্যানিং করে নিতে হবে। ভীষণ প্ল্যানিং হয়েছে চলতে হবে, প্ল্যান্ড ওয়েতে চলতে হবে। দেখো তোমার যে সপ্তমপতি, যে নাকি তোমার রুটি রোজগার, তুমি রাতে ভাত খাবে না রুটি খাবে, সেটা কে দেখছে? তোমার সপ্তমপতি। তাহলে সেই সপ্তমপতি যখন তোমার অষ্টমে বসে রয়েছে, তাহলে তুমি একটু প্ল্যান মাফিক চলো। আর শনি অষ্টমে বসে থাকলেই আমাদের কি বলে, স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। তো সেটা যদি করতে পারে 2026-এ সিংহ রাশি রেস জিতে যাবে। এবার আমরা চলে আসবো কোথায়? কন্যা রাশি। কন্যা রাশিতে চলে আসবো। অভূতপূর্ব একটা রাশি গো। তুমি যখন বললে কন্যা রাশি, তাহলে কন্যা রাশির ক্ষেত্রে তো 2026 আমি খুব আপ্লুত। তার কারণ হচ্ছে অপূর্ব একটা বছর 2026 কন্যা রাশির জন্য আসতে চলেছে, বৃষ রাশির মতো। তার কারণ কন্যা রাশির জীবনে এবার নতুন নতুন সুযোগ আসবে। কন্যা রাশি এতদিন ভীষণ ডিপ্রেস ছিল। কন্যা রাশির মধ্যে চাকরি চলে যাওয়ার ভয় ছিল, ব্যবসা লস হয়ে যাওয়ার একটা ভয় ছিল, দাদা হচ্ছে না দাদা হচ্ছে না। আমাদের কাছেও যারা চেম্বারে এসেছেন তারাও বলছেন দাদা সব কিছু যেন একটা আটকে যাচ্ছে, জটিলতা জটিলতা জটিলতা। কিন্তু তথাপি আমি বলবো যে কন্যা রাশির ক্ষেত্রে যে সব থেকে ভালো সময় কেন, তার কারণ বৃহস্পতি, আমরা যখন 2026 শুরু করছি বৃহস্পতি দশমে থাকছে, তারপর সে আস্তে আস্তে একাদশে আসবে। তার মানে ভাবো, কর্মের জন্য 2026 কন্যা রাশির অপূর্ব একটা বছর। কর্মের জন্য শুধু না, অর্থের জন্য 2026 অপূর্ব একটা বছর কন্যা রাশির জন্য। দেখো কর্মকেন্দ্রিক জায়গায় যদি ডেভেলপমেন্ট পেতে চায়, কন্যা রাশিকে 2026-এর জুনের মধ্যে তার প্ল্যানিং, প্রোগ্রামিং, এক্সিকিউশন সব করে ফেলতে হবে। যদি করে ফেলতে পারে, তাহলে 2026-এর জুন থেকে সে সেখান থেকে ইনকাম জেনারেট করতে আরম্ভ করবে। এই হলো প্যারামিটার। এই প্যারামিটারটা যদি আমি মাথায় রাখতে পারি, কন্যা রাশির জন্য অপূর্ব। কন্যা রাশির ক্ষেত্রে আমি একটাই খালি বলবো যে সপ্তমে কে বসে রয়েছে, শনি বসে রয়েছে। আমি হুটোপাটা করবো না, আর মুখে সেলোটেপ লাগিয়ে রাখতে হবে। ভগবান দুটো কান দিয়েছে, এক কান দিয়ে কথা ঢোকাবো, আরেক কান দিয়ে বের করে দেবো। কেন? তার কারণ এখন অনেকে অনেক কথা বলবে। তার কারণ কি, দেখো কন্যা রাশির ক্ষেত্রেও আমি যদি বলি পঞ্চমপতিকে শনি, আবার ষষ্ঠপতিকে শনি। তার মানে কন্যা রাশির ক্ষেত্রে মারকপতি, মানে কন্যা রাশির ক্ষেত্রে যে রক্ষক আবার সেই ভক্ষক। শনি রক্ষক, শনি ভক্ষক। কেন? শনি পঞ্চম, শনি প্রতিষ্ঠা। তার মানে প্রতিষ্ঠা মানে যার শনি ভালো, বা প্রতিষ্ঠা মানে কি, আমি অনেক বড় লোক, আমি জীবনে অনেক টাকা পয়সা রোজগার করলাম, নাম রোজগার করলাম, আমি অনেক ব্যাংক ব্যালেন্স বাড়ালাম, অনেক সম্পত্তি, আমার প্রতিষ্ঠা ভালো, আমার সমাজে নাম আছে, তার মানে আমার প্রতিষ্ঠা একটা ভালো, একটা জেনুইন প্রতিষ্ঠা। আবার দেখো ষষ্ঠপতি রোগ, ঋণ, রিপু, জ্বালা। কেউ হয়তো দেখা গেল যে সে সারা 2026 হয়তো রোগেই কাটিয়ে দিল। কেন? রাশির উপর শনির দৃষ্টি পড়ে রয়েছে। তার মানে তোমাকে যেটা করতে হবে, বুঝতে হবে, শনি তোমার মধ্যে একটা টেন্ডেন্সি আনবে, একটা ভয়াল একটা টেন্ডেন্সি আনবে, হবে না হবে না হবে না হবে না। এই ব্যাপারটা যদি কন্যা রাশি করে, কারণ কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা বিষয় আছেই, যে কন্যা রাশি কিন্তু, দেখো রাশিটা ভীষণ ভালো একটা মজবুত রাশি। কন্যা রাশির জাতক জাতিকারা অত্যন্ত সুইট হয়। কেন সুইট হয়? তার কারণ এরা না, এরা অন্যের জন্য খুব ভাবে, এরা অন্যের জন্য অনেক কিছু করতে চায়। এরা যেমন নিজেকেও করে, এরা তার পাশাপাশি এদের সংসারের জন্য করে, এদের পরিবারের জন্য করে, এদের পরিজনদের জন্য করে। আমি দেখেছি এরকম কন্যা রাশির, এটা একটা কন্যা রাশির ভীষণ ভালো গুণ। তো কন্যা রাশির ক্ষেত্রে এখন একটা জিনিস করতে হবে, যে না সবাইকে নিয়ে আমি চলবো, সব ভালো, বাট এর মধ্যে থেকে কেউ আমার ক্ষতি করে দেবে না তো। কেন? ষষ্ঠপতি বসে রয়েছে সপ্তমে। তার কারণ ষষ্ঠপতি যখন সপ্তমে থাকে, তার মানে দেখো আজকে আমি যে জায়গায় চাকরি করতে যাচ্ছি, সেখানে আমার কিছু কলিগস আছে। তার মানে সেই কলিগসদের মধ্যে থেকে আমি হয়তো সেই কলিগসদের ভালো চাইছি, যে না এই ভালো কাজ করছে, আমি আমার বসকে বললাম দাঁড়ান তো, ওর খুব ভালো কাজ করছে। কিন্তু দেখা গেল সে তার প্রমোশন নিয়ে বেরিয়ে যখন যাচ্ছে, আমাকেই ক্ষতিটা করে দিয়ে চলে গেল। তার মানে এই প্যারামিটারটা কন্যা রাশিকে একটু বুঝতে হবে। তার মানে এখন দয়ালু হলে চলবে না কন্যা রাশিকে। সাবধান মানে কি, দয়ালু হব না। আমাকে যা করতে হবে, আমার নিজের আঁকেরটা আমাকে কিন্তু 2026-এ বোঝাতে হবে। তার কারণ এইরকম বছর আমি আর বারবার পাবো না। কেন? 2026-এর জুন পর্যন্ত আমার একরকম প্যারামিটার, কর্মে উন্নতির যোগ, তারপরে আমার ফিনান্সিয়াল উন্নতির যোগ। এই যোগগুলো কে দেখছে? বসে বসে শনি বসে বসে দেখছে, এবং শনি সুযোগগুলো দেবেও। তার মানে প্রতিষ্ঠাও ভালো হবে, অর্থ ভালো হবে, কর্ম ভালো হবে। কিন্তু আমার কর্ম ঘাটবে কে? আমার কিছু শত্রু। তাহলে কন্যা রাশির শত্রুর থেকে কন্যা রাশিকে সাবধানে থাকতে হবে 2026-এ। রোগ ভোগ যদি তুমি বলো, পেটের রোগ ছাড়া খুব একটা প্রবলেম আমি কিছু দেখতে পাচ্ছি না। কন্যা রাশির একটু চুল উঠতে পারে, এইটুকু একটু সমস্যা। কারণ শনি যেহেতু সপ্তমে বসে চন্দ্রের উপর দৃষ্টি, রাশির উপর দৃষ্টি দিচ্ছে, চুল একটু উঠতে পারে। কিছু স্কিনের উপর কিছু অল্প কিছু সমস্যা আমরা কিন্তু কন্যা রাশির দেখতে পাচ্ছি। কন্যা রাশির বাঁ চোখ থেকে আমরা কিছু সমস্যা আমরা কিন্তু দেখতে পাই। আমরা কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে ডান চোখ বললাম, কন্যা রাশির ক্ষেত্রে বাঁ চোখ হবে কিন্তু। তো সেই জায়গাটা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতেই হবে। ওভারঅল যদি তুমি বলো, তাহলে কন্যা রাশি ফাইন্যান্সিয়াল দিক ভীষণ ভালো। যারা ফাইন্যান্সিয়াল ট্রেডে যারা যুক্ত রয়েছে তারা ভীষণ ভালো। যারা ফরেনে যারা চাকরি বাকরি করছেন তাদের জন্য তো ভীষণ ভালো। এবং কন্যা রাশির 2026 বিদেশের বছর। কেন? তার কারণ এখন যারা যারা বিদেশের প্ল্যান করছেন তাদের জন্য এটা সফলতার বছর। এবং আমি বলবো কন্যা রাশিও কিন্তু 2026-এ সব থেকে বেশি বিদেশে সেটেলমেন্টের যাদের যোগ আসছে, সেটা কিন্তু কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য। এবার কন্যা রাশি এতদিন যে কোম্পানিতে যুক্ত
যুক্ত ছিলেন, এবার তার থেকে বেটার কোম্পানি তিনি পেতে চলেছেন, যদি তার মধ্যে ধৈর্য ধরে রাখতে পারেন। হাজার বাকবিতণ্ডা আসবে, হাজার খারাপ কথা আসবে, বাট আমি কোনো কিছু শুনবো না। আমার মধ্যে পজিটিভিটি রাখতে হবে যে না, আমাকে দেবেই। তার কারণ বৃহস্পতি অপূর্ব একটা জায়গায় রাহু কোথায় বসে রয়েছে? ষষ্ঠে। কেতু কোথায় বসে রয়েছে দেখেছো? দ্বাদশে। দ্বাদশে যদি কেতু বসে থাকে তার মানে কি যোগ হয়? বিত্তশালী যোগ হয়। তার মানে 2026-এ সব থেকে বড় লোক কারা হতে পারে? কন্যা রাশির জাতক জাতিকারা। তার মানে প্রফেশনাল জায়গায় আমরা যদি বলি বিজনেস সার্ভিস যাই বলি না কেন, সব থেকে বেশি একটা এনজয়েবল জায়গায় কে থাকবে? কন্যা রাশির জাতক জাতিকা থাকবে। কিন্তু এবার হয়তো 2026-এর শেষে অনেক কন্যা রাশির জাতক জাতিকা বলবে, কই রেনেসা দি, আমার তো ভালো হলো না, আমার তো ভালো হলো না। দেখা গেল তার হয়তো জন্মছকে নেগেটিভ কোনো প্ল্যানেটের দশা চলছে, খারাপ একটা পাপপতির দশা চলছে, যার কারণে তার কাছে অনেক বেশি স্ট্রাগল আসলো। আর কেনই বা স্ট্রাগল আসবে না? শনি কোথায় বসে রয়েছে? সপ্তমে। তার মানে তোমাকে শনি দেবে, কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে মেপে দেবে, তারপর দেবে। তো সেই জায়গায় কন্যা রাশির জন্য অপূর্ব একটা বছর। কন্যা রাশির খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়। রাহু ষষ্ঠে বসে রয়েছে মানে রোগ ঋণ রিপুজ্বালার থেকে কিছুই নয়, শুধু কাফ অ্যান্ড কোল্ড থেকে একটু সমস্যা থাকবে, একটু ভাইরাল ফিভার থেকে একটু সমস্যা থাকবে, একটু অ্যালার্জেটিক প্রবলেম থাকবে, ডাস্ট অ্যালার্জির প্রবলেম থাকবে, ওই হয়তো 100টা হাঁচি দিয়ে তোমার হাঁচি শেষ হলো, এরকম একটা প্যারামিটার চলবে। বাট ওভারঅল যদি তুমি দেখো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য 2026 একটা ফ্রুটফুল বছর, যদি কাজে লাগাতে পারে। বৃষ রাশির মতো কন্যা রাশিও বলবে থ্যাংক ইউ, মানে 2026 যেন আর না যায়, এটাই যেন থেকে যায় আর কি। আর কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আমি অল্প একটু বলবো যে তারা এবছর যেন কোনো রকম চেক যেন না ইউজ করে। এবছর চেকসের প্রতি যা তাদের নেশা না থাকা উচিত। এক কালারের জামা, যেমন আমি পরেছি এক কালারের জামা, এরকম এক কালারের জামা যদি তারা পরতে পারে তারা বেস্ট হয়। তাদের সব থেকে আমি বলবো 2026-এর জুনের পর থেকে তারা যেন একটু ইয়েলো কানেক্ট করে, কিন্তু তার আগে তারা যেন কোনো রকমই ইয়েলো যেন না পড়ে 26-এর জুনের আগে পর্যন্ত। এবং তাদের কালো, নীল আর সবুজ, এই তিনটে তাদের জন্য বেস্ট কালার হতে পারে। লাল চিরতরে অ্যাভয়েড করা উচিত। আর লাল পড়লে 2026 কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের সব থেকে বেশি ঝগড়াবহুল একটা জায়গায় চলে যেতে পারে, সেটা একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তো রোগ নিয়ে খুব বেশি সমস্যা নেই, কারণ ওভারঅল কন্যা রাশিকে নিয়ে কিন্তু বলার কিছু নেই। কন্যা রাশির বছরটা অপূর্ব একটা বছর, একদম হ্যাপি এন্ড, মানে হ্যাপি স্টার্ট থেকে শুরু করে হ্যাপি এন্ড হওয়ার কথা আর কি। তার মানে শান্তিতে থাকবে, তার মানে শান্তিতে থাকবে, এবং কন্যা রাশি দিনের শেষে ভীষণভাবে জয়লাভ করবে।